আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। অধ্যাপক মুখোপাধ্যায় আমার সম্বন্ধে যা বলেছেন সংক্ষেপে তাই, সামান্য একটু কালেকশন ব্যাপার আছে। আমি রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলাম আইএসসি ক্লাসে, তখন তো আইএসসি প্রচলিত ছিল, ইনিশিয়াল ক্লাস ইন কলেজ কোর্স। তাদের জিওলজি ছিল, অতএব জিওলজির সঙ্গে এনভায়রনমেন্টের সঙ্গে আমার পরিচয় শুরু 1951-তে। পরে বিএসসি অনার্স এখানেই পড়ি, সেটা শেষ হলো 1955-তে। মাস্টার্স এবং অন্যান্য পড়াশোনা সামান্য করে করেছি অন্যত্র। এবং পরে যে সামান্য কথা বলবো তাতে দেখবেন যে অন্যত্র পড়াশোনা করে কর্মক্ষেত্র অন্যত্র হওয়া সত্ত্বেও এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। এই কথার প্রেক্ষিতে যেটা বলবো যে একটা প্রচলিত বাগধারা আছে, স্মৃতি সত্যদেই মধুর। সেই সম্বন্ধে মতভেদ থাকতে পারে, কিন্তু আপনারা হয়তো অনেকে একমত হবেন এই স্মৃতি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সম্বন্ধে হয়, পার্টিকুলার আন্দোলনের মধ্যে যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমরা বুঝে থাকি তাই হয়, তাহলে তা অবশ্যই মধুর। আমার যথেষ্ট বয়স হয়েছে, ঠিক আগের মতো উৎসাহ নিয়ে উদ্যোগ নিয়ে সব অনুষ্ঠানে যোগ দিতে পারি না, অন্তত তার অনুমতি মেলে না। তবু যখন সেদিন সপ্তাহখানেক আগে এই অনুষ্ঠানের প্রেক্ষিতে এখানকার ছাত্রী যারা এটা অনুষ্ঠানটা করছেন আমাকে আমন্ত্রণ জানালেন, তখন আমি বাড়ির মতটা নিয়ে, কারণ এখন বলতে পারছি বাড়ির মতো ভাঙছে নিতে হয় না, নিয়ে বলে দিলাম হ্যাঁ নিশ্চয়। তো বেশ কিছুদিন পর এই ধরনের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারলাম, 7-8 বছর হবে হয়তো। এই বিরোধী হলের ছাদের তলায় আমরা এমনভাবে মিলেছিলাম, সেটা একটা খুব মধুর স্মৃতি। তো এই ধরনের স্মৃতিতে অনেক কটা কম্পোনেন্ট থাকে, বাড়ি ঘর, কিছু পুরনো শিক্ষক, দেখতে পাওয়ার সুযোগ, দেখা পাওয়ার সুযোগ হয়তো আছে কোনো পুরনো বন্ধুর, অথবা এমনকি এই বিভাগে কোনো অশিক্ষক কর্মচারী যাকে ছাত্রাবস্থায় দেখেছি দাদা বলেছি, তার সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। তো এই স্মৃতিগুলোর মূল্য আমাকে আলাদা করে বলে দিতে হবে না, আপনারা আমরা সকলেই এই স্মৃতি উপভোগ করি অথবা করি না। তো আমার এই স্মৃতি এই পরিপ্রেক্ষিতে অল্প কথা যদি আলোচনা করি, সেটা মাস্টারমশাইদের সম্বন্ধে, তাদের পাণ্ডিত্য সম্বন্ধে আমার তো কিছু বলার নেই, আপনারা সকলেই পড়েছেন, তারা জানেন, আমরা সকলেই তাদের সূত্রে করেছি। আমি তাদের হিউম্যান আসপেক্ট সম্বন্ধে দুটার কথা বলবো, কারণ আমিও সারা জীবন শিক্ষকতাই করেছি। কারণ শিক্ষক শুধু পণ্ডিত হবেন তা নয়, তার তিনি সহৃদয় মানুষ হবেন, তাহলে তিনি হয়তো ছাত্রছাত্রীদের কাছে অনেক সহজে পৌঁছে যেতে পারেন। সেরকম ছোটখাটো একটা ঘটনা এই মুহূর্তে আমার মনে আসছে। যেমন আমরা আইএসসি পড়ার সময় ফিল্ড ওয়ার্কে যাই, প্রথম ফিল্ড ওয়ার্ক আসানসোলের কাছে কল্যাণেশ্বরী।
সঙ্গে ছিলেন প্রফেসর ব্যানার্জি, প্রফেসর সাহা আর গৌরীবাবু। সেই প্রথম জিওলজি ফিল্ড ওয়ার্ক এমনি তো সিল ড্রাইভ ইত্যাদি প্রাথমিক কতগুলো টাওয়া ফিল্ড ওয়ার্ক এরকম সেটা দেখলাম। কোল মাইন্স ছেলের অভিজ্ঞতা, তবে এটা মনে আছে কোল মাইন্স থেকে আমাদের খুব ভুড়ি বোঝার আয়োজন করেছিল, সেটাও সেই বয়সে একটা অত্যন্ত আবশ্যক ব্যাপার ছিল। তারপর বিএসসিতে ভর্তি হলাম। আমাদের ক্লাস শুরু হওয়ার আগে এই ইউনিভার্সিটি অঞ্চলে খুব গোলযোগ যাচ্ছিল। আপনাদের হয়তো মনে আছে, ট্রামের ভাড়া নিয়ে একটা বড় আন্দোলন হচ্ছিল 1953 সমান প্রাইভেটে। আমাদের ক্লাস তখন শুরু হবে, আমরা বলতে পারছিলাম না কি করবো। আমরা পেছন দিক দিয়ে এসে ডিপার্টমেন্টে এসে সম্ভবত প্রফেসর রায়কে জিজ্ঞেস করেছিলাম যে স্যার কি করবো। উনি বললেন এখন তোমাদের আসতে হবে, একটু খেয়াল রেখো, একটু শান্ত হোক, তারপরে এসো, সেটা আমরা দেখে নেব। আর একটা ঘটনা, আমি ট্রেনের শিয়ালদা হয়ে কলেজে পৌঁছতাম। একদিন ওরকম বাসে করে শিয়ালদার থেকে 10 নম্বর বাসে উঠে এই কলেজের মোড়ে নামবো, বাসে বাইরে ভিড়, পাদানি দাঁড়িয়ে হাতে বই খাতা। হঠাৎ একটা মোড় বাস একটা বাঘ দিতে চেয়েছিল, সেই বাঘের জন্য যে এটা ছিল আমি সেটা সত্যি না পেরে পড়ে যাই, লস মাই সেন্সেস। পরে যখন আমার সেন্স ফিরে এলো তখন আমি দেখলাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর একটু চোখ খুলে দেখলাম আমার বন্ধুরা ভিড় করে দাঁড়িয়ে আছে এবং প্রফেসর পি দত্ত আমাদের মাস্টারমশাই ছিলেন, উনি দাঁড়িয়ে আছে, হাতে আমাকে শান্ত করলেন। এটা তো কতটা সেই মুহূর্তে আমাকে সান্ত্বনা দিয়েছিল এবং অন্য ভাষায় বলতে গেলে আনন্দ দিয়েছিল, সে বলে বোঝাতে পারবে না। আর যদি ডিপার্টমেন্টের বাইরে তখন প্রিন্সিপাল কথা একটু বলতে হয়, ডিসিশন তোমার সব প্রিন্সিপাল ছিলেন। ওরা চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় হঠাৎ দেখি প্রফেসর ডিসিশন মুক্ত করা শুনতে পাচ্ছি। আর আরেকজন তিনি ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর চক্রবর্তী। ডিসিশনের তো খবর পেয়েছিলেন, ওর কাছে খবরটা প্রিন্সিপালের অফিসে গিয়েছিল, উনি নিজে দেখতে এসেছিলেন। তার অসংখ্য ছাত্র প্রিন্সিপাল, আমি কেউ নই, কিন্তু উনি কোনো কারণে আমাকে চিনতেন, নিচে চলে এসেছিলেন। তো এগুলো আমার সারা জীবন আমাকে একটা অনুপ্রেরণা দিয়েছে শিক্ষক জীবনে। আর পরবর্তীকালে আমি যখন শিক্ষক হয়েছি তখন তো প্রেসিডেন্সি কলেজে জিওলজি গভর্নমেন্টের সঙ্গে সম্পর্কটা ছিল না, ওই ছিল পরীক্ষা দিতে আসতাম, অথবা কোনো লেখা থাকতো বা কোনো কিছু অন্য লেখা শুনতে বা পরীক্ষা দিতে এই ধরনের কিছু স্পেশাল টপিক থাকতো না, তা নয়। বিশেষ করে যোগাযোগ বরাবর ছিল, আছে, আজও আছে, সেদিকে এসেছি। একটা আরেকটা হিউম্যান হসপিটাল মাস পরিষদের আরেকটা স্মৃতি থেকে বলছি। 60s তখন আমি বাইরে থেকে ফিরেছি, যাদবপুরে আমার ঘরে বসেছি একতলাতে। হঠাৎ দেখছি জানা দিয়ে কেউ একজন হয়তো এসে দাঁড়াচ্ছে, তাকে আপনারা হয়তো অবাক হবেন। তাকে দেখি আমার সদ্য মাস্টারমশাই, প্রায়ত শিক্ষক সন্তোষ রায় মশাই, উনি জানা দিয়ে পাটা মাথাটা উঁচু করে বলছেন সঞ্জিত নাম, তার মানে হাসে। আমি ছুটে বেরিয়ে এলাম, বললাম তুই শুনেছি তুই ফিরেছ, একটু ভাবে কথা বলে যাই। আমি তাকে নিয়ে এলাম, পশ্চিমের কথা হলো। আমি বলছি আমি তো যেতাম, যেমন ভাবছিলাম তাতে কি হয়েছে, আমি সুবীরের কাছে, সুবীর ঘোষ, তার কাছে এসেছিলাম। একটা জয়েন্ট একটা কাজের ব্যাপার ছিল, বাংলায় টেক্সট বই লেখার ব্যাপার, তখন তোমাকে দেখে চলে এলাম।
ভেবে দেখুন, মাস্টারমশাই ছাত্রকে অনেক পরে ডেকে নিজে ছুটে এসে এই সব অসাধারণ ঘটনা আমার মনে ভিড় করে আছে এবং আমি একটি সারা জীবন অনেক অনুপ্রেরণা পেয়েছি। আমার স্মৃতি তার দিকে আমার মনে হয় এই কথাগুলো আপনাদের কাছে খুব অনাকর্ষক হবে না। অনেক ধন্যবাদ। অনেক বক্তা আছেন, আমি বেশি সময় দেবো না, বরং আমি তাদের কথা শুনবার জন্য আগ্রহী রইল। এই ডিপার্টমেন্টটি আমি যেভাবে গড়ে উঠেছি, এই ডিপার্টমেন্টটি আমাকে আমার ব্যক্তিত্ব দিয়েছে এবং আমার খালি প্রফেশনাল দিক থেকেই নয়, আমার চরিত্রের দিক থেকে, আমার ভ্যালুসের দিক থেকে আমি যা শিখেছি তার মূলত ডিপার্টমেন্ট এবং তার মাস্টারমশাইদের কাছ থেকেই পেয়েছি। আমার জিওলজি পড়াটা একটা অ্যাক্সিডেন্টের মতন ছিল। স্কুল আমাদের সময় তখন ইন্টারমিডিয়েট ছিল, স্কুল ফাইনালে রেজাল্ট বেরিয়েছে, মোটামুটি ভালোই রেজাল্ট হয়েছে, প্রেসিডেন্সি কলেজে পড়বো। তখন ফোর্থ সাবজেক্ট বলে একটা জিনিস ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এই তিনটে কম্পালসারি সাবজেক্ট, আর তাছাড়া একটা অপশনাল সাবজেক্ট নিয়ে যেত। খুব কমন অপশনাল সাবজেক্ট ছিল বায়োলজি। আমিও বায়োলজি পড়বো এটাই ঠিক করেছিলাম। তা আমাদের স্কুলের মাস্টারমশাই বললেন, তুই বায়োলজি পড়বি কেন, তুই কি ডাক্তার হবি? আমি বলি, না ডাক্তার আমি হতে পারবো না, এইসব কাজ আছে না, আমার ভীষণ ভয় করে। তো বলে, তুই তাহলে জিওলজি নে। আমাদের ডিপার্টমেন্টে আমাদের স্কুলে দুজন ছাত্র জিওলজিতে পড়ে খুব ভালো করছে, অজিত সাহা আর খিতিন নাহা। এরা দুজনেই হিন্দু স্কুলের ছাত্র ছিলেন এবং ওরা খুব ভালো করছে, তুই যা জিওলজিতে, ওদের কাছ থেকে অনেক সাহায্য পাবি, আর জিওলজি খুব ভালো সাবজেক্ট, অনেক স্কোপ আছে। তো সেই জিওলজি পড়তে আমার আশা অ্যাক্সিডেন্টের মতনই। এবং জিওলজিতে পড়তে যখন এলাম, তখন আমাদের ইন্টারমিডিয়েটে দুজন মাস্টারমশাই পড়াতেন। প্রফুল্ল দত্ত, তিনি পড়াতেন ফিজিক্যাল জিওলজি, আর অরুণ রায়, তিনি পড়াতেন ক্রিস্টালোগ্রাফি মিনারোলজি। আর প্র্যাকটিক্যালে আমরা অনেককেই পেয়েছিলাম। সোমেন বাবু প্র্যাকটিক্যালে ছিলেন, অজিত সাহা প্র্যাকটিক্যালে ছিলেন, ডক্টর ব্যানার্জি প্র্যাকটিক্যালে ছিলেন। এরা প্র্যাকটিক্যাল করাতেন। 64 জনের ক্লাস, সেই 64 জনের ক্লাস দুটো ব্যাচে প্র্যাকটিক্যাল হতো। তো যাই হোক, সেই সামহাউ ফিজিক্যাল জিওলজি সাবজেক্টটা আমার খুব ভালো লেগে গেল, যে নদী কত কি করছে, নদীর ফলে কত কি জিনিস তৈরি হচ্ছে, এই ডেজার্ট কি করে তৈরি হচ্ছে, মাউন্টেন কি করে তৈরি হচ্ছে, এইসব পড়তে আমার খুব ভালো লাগতো। পড়তে পড়তে তারপরে যখন ফিল্ড ওয়ার্ক হলো, ফিল্ড ওয়ার্ক আমাদের একদিনের ফিল্ড ওয়ার্ক, আমাদের সঞ্জিত রাজা বললেন, প্রথম ফিল্ড ওয়ার্ক কল্যাণীশ্বরীতেই হয়েছিল। সেই কল্যাণীশ্বরীতে কোল মাইন্স এবং সারাদিন ফিল্ডে ঘুরে পাথর দেখা, খুব ভালো লেগে গেল। ঠিক করলাম জিওলজি পড়বো। তো বাড়িতে খুব আপত্তি ছিল, জিওলজি কি একটা সাবজেক্ট, ওটা পড়ে কি হবে, অন্য সাবজেক্ট পড়ো। যাই হোক, অরুণবাবু তখন আইএসসি রেজাল্ট বেরোলেই এই ডিপার্টমেন্ট ছেলেরা সব ভর্তি হওয়ার জন্য আসছে। অরুণবাবু ডিপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে জিওলজি পড়ার জন্য ছাত্র রিক্রুট করতেন। সব ভালো ভালো ছাত্রদের টার্গেট করতেন এবং বলতেন, জিওলজি পড়, জিওলজি পড়, জিওলজি খুব ভালো সাবজেক্ট, জিওলজি পড়লে খুব ভালো চাকরি হবে, জিওলজি পড়লে কত কি রিসার্চও করা যাবে। তখন খিতিন নাহা রিসার্চ করছে বা খিতিনের মতন কাজ করতে পারবে, এই সব বলে রিক্রুট করতেন। তা আমি জিওলজি অনার্স নিয়ে ভর্তি হলাম। জিওলজি অনার্স নিয়ে ভর্তি হয়ে আমাদের প্রথম ক্লাস ছিল অধ্যাপক সন্তোষ রায়। সন্তোষ রায়ের মতন শিক্ষক আমি এদেশে কিংবা বিদেশে দ্বিতীয় কাউকে দেখিনি। সন্তোষবাবু, আমাদের জিওলজি ডিপার্টমেন্টের প্রতি সন্তোষবাবুর যে কি অবদান, তার কথায় বলে বোঝানো যায় না।
আমাদের পুরো জিওলজি ডিপার্টমেন্টের পঠন পাঠনের ধাঁচাটা কি হবে, কিভাবে সাবজেক্টগুলো পড়ানো হবে, সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যালটা কিভাবে হবে, এই সমস্ত জিনিসটা নিয়ে সন্তোষবাবু গভীরভাবে ভেবেছিলেন এবং ডিপার্টমেন্টে একটা সিস্টেম চালু করেছিলেন। এবং তখন ভারতবর্ষের আন্ডার গ্রাজুয়েট ক্লাসে বোধহয় প্রেসিডেন্সিয়ালটি একমাত্র ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে সন্তোষবাবুর গাইডেন্সে ছাত্ররা ইন্ডিপেন্ডেন্টলি ম্যাপিং করা শিখত। অন্যান্য ডিপার্টমেন্টে ফিল্ড ওয়ার্ক হতো, কিন্তু সে ফিল্ড ওয়ার্ক হতো ফিল্ড ভিজিটের মতো, অর্থাৎ কোনো ফিল্ডে গেলাম, সেখানে গিয়ে কিছু স্যাম্পল কালেক্ট করলাম, কিছু মাইন্স দেখলাম, কিছু হেঁটে ঘুরে বেড়ালাম, কিছু পাথর দেখলাম, এই। কিন্তু একটা ম্যাপ তৈরি করা আন্ডার গ্রাজুয়েট লেভেলে, এটি সন্তোষবাবু প্রথম। আরেকটি বিষয়ের উপরে সন্তোষবাবু খুব গুরুত্ব দিতেন, সেটা হচ্ছে মাইক্রোস্কোপে মিনারেল চেনা এবং রক চেনা। এইটি এবং সন্তোষবাবু সবসময়তে যেটার উপরে এমফাসিস দিতেন যে মেথডটাকে ভালো করে শেখো। মাইক্রোস্কোপে দেখে তুমি চট করে দেখে মিনারেলটা কি সব চিনতে নাও পারো, কিন্তু তুমি এক এক করে তার প্রপার্টিস গুলোকে দেখো, তার কিভাবে প্রপার্টিস গুলো স্টাডি করতে হয় সেগুলো শেখো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিভাবে বেশি না কম সেটা কিভাবে বুঝতে হয় সেটা শেখো, ক্লিভেজ আছে কিনা সেটাকে ভালো করে দেখো, এবং ক্লিভেজটা দেখতে গেলে মাঝে মাঝে কোনো সময় যে সেকশনটাকে একটু টিল্ট করে দেখলে ক্লিভেজটা ভালো দেখতে পাওয়া যায়। এই সমস্ত বহু জিনিস সন্তোষবাবুর কাছ থেকে শিখেছি। আর একটা জিনিস সন্তোষবাবু আশ্চর্যজনক ছিল, যে সন্তোষবাবু খালি জিওলজির কথাই ভাবতেন না, তিনি ছাত্রদের একটা সম্পূর্ণভাবে কিভাবে তাদের মধ্যে একটা ভ্যালু সিস্টেম তৈরি করে দেওয়া যায়, কিভাবে তাদের মধ্যে একটা এথিক্যাল সেন্স তৈরি করে দেওয়া যায়, এইটি নিয়েও ভাবতেন। এবং তার কথাবার্তা, আচরণ, সমস্ত দিক থেকে সে কি ড্রেস করে আসছে এদিকেও তার তীক্ষ্ণ নজর ছিল। এবং যদি সেখানে কোনোভাবে তার কিছু অপ্রিয়জনক কিছু জিনিস হয়ে থাকে, তিনি সেটা ছাত্রদেরকে ধরিয়ে দিতেন যে এইটা এই করলে তার মধ্যে দিয়ে তোমার এই মানসিকতাটা প্রকাশ পাচ্ছে, এইটা ঠিক না। এইভাবে তিনি পূর্ণাঙ্গ চরিত্র বিকাশের দিক থেকে সন্তোষবাবু চেষ্টা করতেন, এবং আমি অন্তত সন্তোষবাবুর কাছ থেকে অনেক জিনিস শিখেছি এবং তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। যাই হোক, 6 বছর প্রেসিডেন্সি কলেজে রইলাম এবং 6 বছর প্রেসিডেন্সি কলেজে আই থরলি এনজয়েড ইট। বন্ধু বান্ধব, মাস্টারমশাই, সমস্ত ফিল্ড ওয়ার্ক সব মিলিয়ে সে একটা গোল্ডেন পিরিয়ড। তারপরে বিদেশে গিয়ে অল্প কিছুদিন থেকে ডক্টরেট পেয়ে আমার জীবনের স্বপ্ন ছিল প্রেসিডেন্সি কলেজের ছাত্র হব এবং প্রেসিডেন্সি কলেজেই পড়াবো। আমার জীবনের সবচেয়ে সুখের দিন সেটা হচ্ছে কি, যেদিন আমি প্রথম প্রেসিডেন্সি কলেজে ক্লাস নিতে শুরু করলাম। আমার এখনো মনে আছে যে আমার প্রথম ক্লাস প্রেসিডেন্সি কলেজে থিওরিটিক্যালে প্রথম রেগুলার ক্লাস, তার আগে একটা দুটো টুকটাক হয়তো যারা আউটগোয়িং ছাত্র গেছে তাদের একটা দুটো ক্লাস হয়তো নিয়েছি, কিন্তু একটা কোর্স পড়ানো সেটা থার্ড ইয়ারে, বিএসসি থার্ড ইয়ারে প্রিক্যাম্বিয়ান স্ট্র্যাটিগ্রাফি পড়ানো। সেই ক্লাসের একজন ছাত্র এখানে এখনো উপস্থিত আছে এবং আমি সেইখানে পড়াতাম, প্রিক্যাম্বিয়ান স্ট্র্যাটিগ্রাফি পড়াতাম। এবং আরেকটা জিনিসও আমি সন্তোষবাবুর কাছ থেকেই শিখেছিলাম যে ছাত্রদেরকে ভাবাতে শেখো। সেই জন্য আমি প্রত্যেকটি ছাত্রকে একটা টপিক দিয়ে দিয়েছিলাম যে এই টপিকটার উপরে তুমি পড়বে এবং তুমি পড়ে এসে একদিন ক্লাসে পড়াবে, আমাদেরকে সবাইকে পড়াবে। এখানে সমরেন্দ্রের কথা আমি বললাম, সমরেন্দ্র রয়েছে, আমার যতদূর মনে আছে যে সমরেন্দ্রকে বোধহয় আমি কারাপ্পা কিংবা এরকম একটা কিছু উপরে পড়াতে পেরেছিলাম। তো যাই হোক, এইভাবে এবং প্রেসিডেন্সি কলেজে যে পড়ানো যে শুরু করলাম, সেই শুরুটা তখন আমি প্রচন্ড উৎসাহের সঙ্গে এবং যাকে বলে গ্রেট গাস্টো, মানে প্রেসিডেন্সি কলেজের ছাত্রদের পৃথিবীর অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমকক্ষ করে গড়ে তুলতে হবে, এই একটা যে চেপে গেল, যা এদেরকে সব কিছু শেখাতে হবে। আমি যতটা শিখেছি
এবং যেটা আমি শিখব তার সবটা ছাত্রদের কাছে কিভাবে আমি নিয়ে যেতে পারি সেইটা নিয়ে ভাববো। যখন আমি প্রথম জয়েন করলাম তার কয়েক বছর পরেই প্রেসিডেন্সি কলেজে সেই নকশাল মুভমেন্টকে কেন্দ্র করে টালমাটাল অবস্থা, দীর্ঘদিন কলেজ বন্ধ। কিন্তু কলেজ বন্ধ হলে তো পড়ানো বন্ধ থাকতে পারে না, আমার বাড়িতে ক্লাস হয়, ছেলেরা আমার বাড়িতে গিয়ে সেই ক্লাস করত। এইভাবে আমি 18 বছর প্রেসিডেন্সি কলেজে ওইভাবে মানে সমস্ত দিক থেকে কলেজে সমস্ত কাজের ভেতরে ইনভলভ হয়ে পড়ানোর কাজটা করেছি এবং আমি তার ভেতর থেকে নিজেও অনেক শিখেছি এবং আমি যতটুকু জানি সেটুকু ছাত্রদের দেবার চেষ্টা করেছি। এবং যেহেতু আমার ওই উদ্দেশ্যটা ছিল যে আমার ছাত্ররা ভারতবর্ষের তো বটেই, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র হবে, তারা জিওলজির দিক থেকে শ্রেষ্ঠ ছাত্র হবে। সেই জন্য হয়তো কখনো কখনো তাদের ভেতরে কোনো ল্যাপস দেখলে কিংবা কোনো ফাঁকির চেষ্টা দেখলে আমি ক্ষিপ্ত হয়ে যেতাম যে তোমার যা পোটেনশিয়ালিটি রয়েছে, তুমি যা হতে পারো, কেন তুমি সেটা হবে না। এবং সেটা ছাত্ররাও বুঝতো যে আমার ধমকামকের মধ্যে কোনো ম্যালিস কিছু ছিল না। সেটা তাদেরকে একটা খুব কঠোর ধমক দিতাম, কিন্তু তার পরের মুহূর্তে তাদেরকে একসঙ্গে আবার নর্মাল ব্যবহারই করার চেষ্টা করতাম। এইভাবে 18 বছর আমি প্রেসিডেন্সি কলেজে পড়াই এবং ফিল্ড ওয়ার্ক নতুনভাবে একটা করানোর চেষ্টা করতে থাকি এবং করার কিছুটা করতেও পারি। এমএসসি থিসিস গাইড করতে শুরু করি, পিএইচডি থিসিস গাইড করতে শুরু করি এবং আমার প্রথম পিএইচডি থিসিস রাজস্থানে, সেটা নিয়েও আমার একটা মানে সেটা যেন আমারই থিসিস, এইভাবেই আমি করতাম, এইভাবেই আমি ভাবতাম এবং তার ফলে কোনো প্রবলেম হলে সেটা ছাত্র যেমন ভাবতো, আমিও সেটাকে খুবই নিজের প্রবলেমের মতন করেই ভাবতাম। যাই হোক, এইভাবে 18 বছর কাটানোর পরে আরেকটা এই কথাটা আমি প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন যেদিন আমাকে এই কলেজ ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হলো, সেটা আমার জীবনের সেই দুঃখের দিন। আমার মা বাবা বিয়োগেও আমি ততটা কষ্ট পাইনি যতটা কষ্ট আমি পেয়েছি এই প্রেসিডেন্সি কলেজ ছেড়ে যখন আমাকে যেতে হয়। এবং সেই দুঃখ আমার এখনো যায়নি যে আমি প্রেসিডেন্সি কলেজে আমার পুরো কর্মজীবন প্রেসিডেন্সি কলেজে অতিবাহিত করতে পারিনি। তো যাই হোক, আমার প্রেসিডেন্সি কলেজে এই এখন যেটা দেখছি, প্রেসিডেন্সি কলেজের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়েছে এখন, যেটা আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা এখন বাস্তব হয়েছে যে পুরো আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট সম্পূর্ণ সমস্ত জিনিসটা আমরা এখানে একসঙ্গে পড়াতে পারছি এবং এখান থেকে ছাত্র তৈরি করতে পারছি এবং আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আমাদের সময় যা ছিল তার থেকে অনেক উন্নত হয়েছে। কিন্তু আমি আশা করব যাতে এই সমস্ত উন্নতির মধ্যেও যেন প্রেসিডেন্সি কলেজের জিওলজি ডিপার্টমেন্টের যে হার্ট যেটা ছিল, যেটা কোর যেটা ছিল, সেটা যেন এখানকার শিক্ষকরা কখনো না ভুলে যান যে প্রেসিডেন্সি কলেজের ডিপার্টমেন্টের কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে তার ছাত্ররা। সেই ছাত্রদেরকে ট্রেন করাই প্রেসিডেন্সি কলেজের ডিপার্টমেন্টের মূল কর্মধারা হওয়া উচিত বলে আমি মনে করি এবং আমি আশা করব আমাদের শিক্ষকরা সেই জিনিসটাকে স্মরণ রাখবেন এবং প্রেসিডেন্সি কলেজের ছাত্ররা আবার বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন পাবে। এই কথা বলেই আমি শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জিওলজি ডিপার্টমেন্টে একটা বিশেষত্ব ছিল। আমি সকালবেলা একটুখানি ইন্ডিকেশন দিয়েছি, যেখানে একটা কালচার, একটা এথিক্স, যেটা ধ্রুববাবু পয়েন্ট আউট করে গেলেন, বিশেষ করেছিল। আমি সেই দিক থেকে কয়েকটা ঘটনা, কয়েকটা বিষয় আমি বলে যাব, শেয়ার করতে চাইছি।
এখানে একটা ঘটনা বলি, ছাত্রদের সঙ্গে ছাত্রদের নিয়ে এখানকার মাস্টারমশাইরা কীভাবে ভাবতেন। একটা ব্যাচে একজন ছাত্র ফিজিক্সে ভর্তি হয়েছিল। একদিন ফিজিক্সের ফার্স্ট ইয়ারে, বিএসসি ফার্স্ট ইয়ার, 3 ইয়ার্স ডিগ্রি কোর্সে, ফিজিক্সের হেডের সঙ্গে জিওলজির হেডের দেখা হয়েছে। ফিজিক্সের হেড বললেন যে সন্তোষবাবু, একটি ছেলে ভর্তি হয়েছে, খুবই ভালো ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, কিন্তু ফর সাম রিজন অর আদার ও ঠিক মন লাগছে না মনে হচ্ছে। জিওলজি হেড বললেন, ঠিক আছে, ওকে আমার কাছে একবার দেখা করতে বলবেন আমার সাথে। ছেলেটি এলো, তার সঙ্গে কথা বললেন এবং তারপর ছেলেটিকে ফিজিক্স থেকে জিওলজিতে নিয়ে এলেন। পরবর্তীকালে ঘটনাটা জানার পরে আমি জিজ্ঞেস করেছিলাম যেটা কেন বলল, কিসের বেসে হলো। এখন এটা আমি বলছি, প্রফেসর সন্তোষ রায় ছিলেন আমার বাবা, বলে বাড়িতে আমি জিজ্ঞেস করেছিলাম। উনি বললেন যে আমি ওর কথা শুনে মনে হলো ছেলেটার মধ্যে যে ট্রেডস আছে ফিজিক্সে শুরু করছে না। ওর মাইন্ডটা আমি দেখলাম, ওর সঙ্গে কথা বলে, মাইন্ডটা খুব ইমাজিনেটিভ মাইন্ড। ফিজিক্সেও ইমাজিনেশনের দরকার আছে, সেটা একটা হায়ার লেভেলে। লোয়ার লেভেলে মোর ইট ইজ এন এক্সাক্ট সায়েন্স, ওইখানটায় বোধহয় আটকাচ্ছে। সেই জন্য আমি ওকে জিওলজিতে ডেকে আনলাম এবং ফেয়ার এক্সেলেন্টলি ইন জিওলজি, খুবই ভালো রেজাল্ট করলো, জিওলজিতে ট্রান্সফার করে গেল। অর্থাৎ ছাত্রদের কোন জিনিসটা কার বিশেষত্ব, মাস্টার হিসেবে সেটা চেনার চোখটা ছিল এবং তারা সেগুলো চর্চা করতেন। তারা তখন সম্ভব ছিল জিওলজি থেকে ফিজিক্স থেকে জিওলজি তাই এনেছে, কিন্তু এখন সেটা হয়তো সম্ভব নয়, কিন্তু সেদিন এই চোখটা ছিল এবং ছাত্রদের সেভাবে কিছু চিনতে পারতেন। ধ্রুববাবু বললেন যে ওর পড়াটা অ্যাক্সিডেন্টাল, আমার পড়াটা ভার্চুয়ালি তাই। আমি সকালবেলা বলেছিলাম যে আমার প্রথম ফিল্ড ওয়ার্ক হচ্ছে গিয়ে ফার্স্ট 4-5 বছর বয়সে, তার ছবি বাড়িতে ছিল, কিন্তু বাড়িতে কোনোদিন আমায় বলা হয়নি জিওলজি পড়তে। আমি আমার মতো পড়ে গেছি। বাড়িতে আর্চিবালক গায়কি টেক্সট বুক অফ জিওলজি বলে দুটো বই ছিল, পুরোনো বই। সেই বইটা আমি 2 ক্লাসে দেখতাম। একটা পার্ট ছিল ফিজিক্যাল জিওলজি, একটা হচ্ছে হিস্টোরিক্যাল জিওলজি। হিস্টোরিক্যাল জিওলজিতে ন্যাচারালি বিভিন্ন পিরিয়ডে ফসিলস, তাদের রিকনস্ট্রাকশন, এইসবগুলো ছিল, সেগুলো আমার দেখতে বেশ ভালো লাগতো। জাস্ট উঠতে পারবে দেখতাম। আর যখন প্রফেসর এস রায় ফিরে যেতেন, বাড়িতে চিঠি লিখতেন, তখন তিনি ইংল্যান্ড ছিল। আমার এখন মনে আছে ওই কাছিলার কাছে একটা মুসাফিতে একটা ফিল্ড দিয়েছিল, সেখান থেকে উনি বাড়ি মানে ওর ছেলে মেয়েদের জন্য উদ্দেশ্য করে একটা চিঠি দিয়েছিলেন। সেটাতে ফ্লোশিট আঁকা ছিল, কিভাবে আকর তুলছে, কোথায় যাচ্ছে, কিভাবে বেনিফিশিয়ারি হচ্ছে, সেটা একটা ডায়াগ্রাম করা। এগুলো তখন এত গুরুত্ব জিনিস, চিঠি আনিয়েছে, যে চিঠি থাকলে ঐতিহাসিক দলিল হয়ে থাকতে পারত। এর বাইরে জিওলজি সম্বন্ধে কোনো ইন্ট্রোডাকশন কিছু বাড়ি থেকে পাইনি। আমি এখানে যখন ভর্তি, আমার একটাই দিয়েছিল যে প্রেসিডেন্সি কলেজে পড়তে হবে এবং প্রেসিডেন্সি কলেজে পড়াবার চেষ্টা করতে হবে। এখন যখন রেজাল্ট বেরোলো, এখানে ভর্তি হওয়ার ব্যাপারে ফিজিক্সে অ্যাপ্লাই করলাম, জিওলজিতে অ্যাপ্লাই করলাম।
ফিজিক্সের সেকেন্ড লিস্টে, জিওলজি ফার্স্ট লিস্টে। প্রফেসর রায় আমি জিজ্ঞেস করছিলেন তুমি কোনটা ভর্তি হবে? আমি তো একটা ঘুমোরের মতো সেকেন্ড লিস্টে ভর্তি হবো না, আমি ফার্স্ট লিস্টে চান্স পেয়েছি যে জিওলজিতে ভর্তি হবো, প্লাস জিওলজিতে ভর্তি হয়ে দ্যাটস অল। এইভাবেই আমি জিওলজিতে চলে এসেছিলাম। এবং তারপর জিওলজিতে খুব যে মন দিয়ে পড়াশুনো করেছি সেটা বলবো না, মোটামুটি একটা রেগুলার স্টাডিজের মধ্যে থাকতাম, রেজাল্ট ভালোই ছিল। তারপর পড়াতে উঠে গেছি। এখন আসার পরে যখন পড়াতে এলাম তখন আমাকে, আমি এমএসসিতে থিসিস করেছিলাম স্ট্রাকচারাল জিওলজিতে। এখন আমার ফিল্ডে ছিল রাজস্থানে। তার আগে কোনোদিন বাড়ি থেকে একা বেরোয়নি, একা একটা ফিল্ডে গিয়েছিলাম এবং রাজস্থানের সেই ফিল্ডে আমার মাস্টারমশাইও যেতে পারেননি, বলে যা করার আমি নিজেই করে এসেছিলাম। এখানে যখন পড়াতে এলাম তখন এখানে কি বললেন সঞ্জীব বাবু বললেন, গৌরীবাবু না করলে, সে গৌরীবাবু মানে দুইও গৌরীবাবু এখানে ছিলেন, উনি সিনিয়র গৌরীবাবু কথা বলছেন, গৌরীকান্ত মোদক, তিনি তখন এখানে পলিটিক্যালি পড়াতেন এবং শৈলেনবাবু পড়াতেন। তারপর তিনি গৌরীকান্ত মোদক বি কলেজে ট্রান্সফার হয়ে যান এবং শৈলেনবাবু কিছুদিন বাদে রিটায়ার করবেন। বলে আই ওয়াজ টোল্ড যে তোমাকে, তখন প্রফেসর ব্যানার্জি, অজিত কুমার ব্যানার্জি এখানে হেড ছিলেন, উনি যে তোমাকে এটা পড়াতে হবে, প্যালেন্টোলজি পড়াতে হবে, পড়াবো। ফলে সেই আমার প্যালেন্টোলজি শুরু এবং তারপর থেকে আমি প্যালেন্টোলজি থেকে গেলাম, স্ট্রাকচারাল জিওলজি ভুলে গেলাম, মানে শেষ হয়ে গেছে। কিন্তু বন্ধুরা প্যালেন্টোলজিতে ঢুকে গেল। আজও আমি বলবো যে আজকে যদি আমাকে মাইক্রোস্কোপ দিয়ে বসিয়ে দেওয়া হয় মিনারেল চেনার জন্য, তাহলে আমি অন্ততপক্ষে 60-70 মিনারেল নিখুঁতভাবে চিনে দিতে পারবো। এমনভাবেই আমরা এখানে মাইক্রোস্কোপটা শিখেছিলাম। এবং যেটা বললেন, ম্যাপিং এবং মাইক্রোস্কোপ এই দুটো জিনিস এখানে একবারে গীতে দেওয়া হয়, সেটা আজও আমি বোধহয় ভুলে যাইনি। এবং এইটা আমি যখন প্যালেন্টোলজি পড়াতে শুরু করলাম তখন আমার সম্পূর্ণ ঢেলে সাজানোর মতো করে শুরু করতে হয়েছিল। এবং এখানে যারা প্রাক্তন ছাত্র আছেন তারা জানেন যে তখন প্যালেন্টোলজিতে যে ছবি আঁকা হয় জেনেরাগুলোর বা তার ডেসক্রিপশন, এগুলো কার্ড থাকতো, সেই কার্ড থেকে ছবি দেখে আঁকা হতো এবং ডেসক্রিপশন লেখা থাকতো, সেটা কপি করে দিতে হতো। আমি সেটাকে বাদ দিয়ে দিলাম। শৈলেনবাবু তখনও এখানে ছিলেন, উনি আমার মাস্টারমশাই সিনিয়র, আমি ওর আপত্তি সত্ত্বেও বাদ দিয়ে দিলাম। আমার না স্যার, ছেলেদের হাতে স্পেসমেন্ট দিতে হবে, ছেলেরা স্পেসমেন্ট হাতে নিয়ে আঁকবে এবং লিখবে। শৈলেনবাবুর আপত্তি ছিল এই জন্যে যে এই স্পেসমেন্টগুলো ফসিল স্পেসমেন্ট মিনারেলের তুলনায় অনেক দুর্লভ, একটা ভেঙে গেলে পাওয়া মুশকিল। বলে তার একটা খানিকটা জাস্টিফাই ভয়েস ছিল। আমি ঠিক আছে, সেটা দেখা যাবে, সেটা মিলিয়ে করতে হবে। এবং এইটার মধ্যে থেকে যেটা বলবে, গ্রুমিংটা আমাদের এমনভাবে হয়েছিল যে আমি ওইখান থেকে আস্তে আস্তে সে জটিল গ্যাস্ট্রোকোডের কি করে ছবি আঁকতে হবে এটা নিজে বসে ড্রয়িং করে করে আসতে আলটিমেটলি আমরা মেথড যে এইভাবে আঁকলে একটা অত্যন্ত জটিল একটা গ্যাস্ট্রোকোডের ছবিও খুব সহজে আঁকা যাবে। এবং যে কোনো স্পেসিমেন কি মেথডে ডেসক্রাইব করতে হবে, এই মেথডোলজিটা যেটা আমরা মিনারেলের ক্ষেত্রে, রকের ক্ষেত্রে শিখে এসেছিলাম, সেটা আমি প্যালেন্টোলজিতে লাগাবার চেষ্টা করলাম। এবং করে আমি আলটিমেটলি যেখানে এসেছিলাম, আমরা এখানকার ছাত্ররা
জানি কিনা জানি না, আমি রিটায়ার করার পরে আমি যা জানতাম প্যালিওন্টোলজি সব একটা বইয়ের মধ্যে ধরে দিয়ে বসে আছি। সেই বইয়েতে আমি এই মেথডগুলোকে প্রত্যেকটা গ্রুপের কীভাবে ডিসক্রাইব করতে হবে সেগুলো দিয়ে দিয়েছিলাম। এই গ্রুমিংটা আমার এখান থেকেই হয়েছে। এটা শুধু জিওলজির গ্রুমিং নয়, প্যালিওন্টোলজির গ্রুমিং নয়, এটা হচ্ছে একটা সায়েন্সের গ্রুমিং, একটা মেথডোলজি শিখিয়ে দেওয়া, মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এটা এখানে ছিল। কিন্তু এখানে শুধু পড়াশোনা নয়, এখানকার মাস্টারমশাইরা অন্য জিনিসও ইন্টারেস্টিং, যেটা এখানে কথার মধ্যে এসছে। তখন আমি যে সময় সন্দীপবাবুদের সময় তখনও প্যারালাপটা হচ্ছে প্যারালাপ তখন সেইভাবে ছিল না, অনলি ল্যাবরেটরি। এইসব জায়গাগুলো, নতুন জায়গাগুলো তখন বোধ হয় পুরো তৈরি হয়নি, অনেকটাই বাগান টাগান ছিল। ওই প্যারালাপের বড় জানলা দিয়ে মাঠটা দেখা যায়। আমাদের এখানে একটা ব্যাচে একজন করতেন, তিনি ছিলেন স্পোর্টসের চ্যাম্পিয়ন, বিভিন্ন ইভেন্টে তিনি চ্যাম্পিয়ন। কলেজে স্পোর্টস যেদিন হলো, ডিপার্টমেন্টের মাস্টারমশাইরা ওই জানলা দিয়ে সেই স্পোর্টস মানে দেখতেন, সেই ছাত্র নিয়ে প্রাইজ পাচ্ছে, জিতছে সেটা দেখতেন, এবং সেই ডিপার্টমেন্টে তাকে এনকারেজ করতেন। আমি যদি ভুল না করি তাহলে প্রফেসর গাঙ্গুলি ছিলেন সন্দীপবাবুর ক্লাসমেট সমসময়। প্রফেসর গাঙ্গুলি আমাদের এই ডিপার্টমেন্টের মাস্টারমশাই, আমার মাস্টারমশাই। তিনি খুব ভালো ক্রিকেট খেলতেন, ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন, হকি খেলতেন, ক্রিকেটে উইকেট কিপিং করতেন, প্লাস ব্যাটসম্যান ছিলেন ভালো। কলেজে খেলা থাকলে বা বাইরে খেলা থাকলে প্র্যাকটিক্যাল ক্লাসে পারমিশন নিয়ে যেতেন, প্রফেসর রায়ের ক্লাস পারমিশন নিয়ে যেতেন। পরে অন্য কোনো সময় সেই ক্লাসে এক্সট্রা টাইমে সেই কাজগুলো করে দিতেন। আর যখন কলেজ মাঠে খেলা হতো, উনি খেলছেন, প্রফেসররা যখনই সময় পেতেন ওই জানলায় এসে দেখতেন, এনকারেজ করতেন। আমি নিজে ওই জানলায় দাঁড়িয়ে, বিবেক ঘোষ বলে একটি ছেলে ছিল, সে ভালো ক্রিকেট খেলত। গৌতম গাঙ্গুলির ব্যাচের ছেলেরা এখানে আছে, গৌতম গাঙ্গুলি বলে একটি ছেলে ছিল, সে খুব ভালো ফুটবল খেলত। এগুলো আমি সময় পেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, এবং সে নিয়ে অনুষ্ঠানের আলোচনা হতো। পোস্ট গ্রাজুয়েট একটি মেয়ে এসেছিল, এখানে জয়েন্ট বেগানি পড়ছিল একটা ছাত্রী, সে ছিল থ্রোয়িং ইভেন্টে চ্যাম্পিয়ন। ফলে স্পোর্টসের সময় তার জ্যাভলিন থ্রো, ডিসকাস থ্রো, এগুলো যখন ইভেন্ট থাকতো আমি জানলায় চলে যেতাম, সে আমাকে ভিজিট করেছিল। ফলে এগুলো ডিপার্টমেন্টের একটা হেডিংয়ের মধ্যেই ছিল, যে শুধু পড়াশুনোই নয়, ক্লাসরুম টিচিং নয়, লাইফ থেকে অ্যাজ এ হোল বিল্ড আপ করা, তার খেলাধুলো। আমি খুব ভালো দিকে খেলিনি, কিন্তু খেলতে আমাকে সবসময় বাড়ি থেকে এনকারেজ করা হয়েছে। তার জন্য যদি খানিকটা সময় দেয়, ফলে এইভাবে একটা টোটাল গ্রুমিং এর ট্রেনিংটা এখান থেকে আসতো, এবং এইটা ধীরে ধীরে মানুষকে তৈরি করে দিত। আর এখানে আরেকটা জিনিস ছিল, যেখানে ডিপার্টমেন্টটা অন্য সব ডিপার্টমেন্ট থেকে আলাদা, সেটা হচ্ছে এই ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্কে আমাদের সময় আমরা ফিল্ড ওয়ার্ক করিনি, তার আগে ছিল। কিন্তু ফিল্ড ওয়ার্কে মাস্টার এবং ছাত্র 24 ঘন্টা একসঙ্গে থাকে, সকাল থেকে রাত পর্যন্ত একসঙ্গে থাকছে। ফলে তাদের মধ্যে হার্ট টু হার্ট, 1-to-1 যোগাযোগটা অনেক বেশি হতো। ফলে এখানে শুধু টিচিং নয়, তার লাইফস্টাইল, তার লাইফের বিভিন্ন প্রবলেম, এগুলো নিয়েও আলাপ আলোচনা নানা হতো। আমি শুনেছি প্রফেসর রায়, আমি নিয়ে কোনোদিন প্রফেসর রায়ের সঙ্গে ফিল্ডে যেতে পারিনি। তার কারণ আমরা দুজনে বাড়ি থেকে গেলে, আমি ছিল বাড়ির বড় ছেলে, দুজনে বাড়ি থেকে গেলে বাড়িতে আরো অনেক ভাই বোন ছিল, তাদের বাজার হাট করা ইত্যাদি, মা অসুস্থ ছিলেন, এটা প্রবলেম হতো বলে উনি ফিল্ডে গেলে আমি যেতে পারিনি, আমি ফিল্ডে গেলে উনি যেতে পারি। ফলে ওর সঙ্গে ফিল্ড ওয়ার্ক করা সম্ভব হয়নি। কিন্তু শুনেছি ওই ফিল্ড ওয়ার্কের পরে
সব ফিল্ডের নোটগুলো রেডি করা, এগুলো করার পরে গানের আসর বস্তু, এগুলো নানা রকম আলাপ আলোচনা, গল্প গুজবের আসর বস্তু, সেগুলোর মধ্যে দিয়ে করে তুলছিলাম। অর্থাৎ এইটার মধ্যে দিয়ে যেটা হতো সেটা শুধু ড্রাই জিওলজি টিচিং নয়, একটা কম্প্রিহেন্সিভ সায়েন্টিফিক আউটলুক, মেথডোলজি, একটা লাইফস্টাইল, একটা কালচার, একটা এথিক্স, না বলা কথার মধ্যে দিয়ে এটা চলে আসতো। যার জন্যে এখানে বহুদিন আমি ছেড়ে চলে গেছেন, অনেকদিন আসতে পারিনি। সেটা একজন, আমি একদিন সকালবেলায় ক্লাস সবাই এসে বসেছি, এক ভদ্রলোক এসে এলেন, আর ইউ রায় বসলেন, নিজের পরিচয় দিলেন, ওএনজিসি বড় অফিসার। তিনি বললেন আমি কলকাতায় এসেছি, অনেকদিন আসা হয়নি, এসেছি দেখা করতে। এই হচ্ছে আমার একজন নন জিওলজিক্যাল বন্ধু ছিল, সে মাঝে মাঝে আসতো আমার চেম্বারে। সে বলতো যে মানুষরা এরকম তো আমি খুব বেশি দেখি, আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে রিসার্চ করছি, যে কতদিন আগে পাস করে গেছে, কলকাতায় এসছে, এসে একবার ঠিক কলেজে ঘুরে যাচ্ছে। সেই ভদ্রলোক কয়েকটি ভদ্রলোক আমাকে একটা ছোট্ট গল্প শুনিয়েছিল। সেই গল্পটা আমার মনে হয় এখানে শেয়ার করতে পারি, সেটা বলে আমি শেষ করছি। তিনি বলেছিলেন, জানো আমাদের প্রথম ক্লাস শুনলাম হেড অফ দি ডিপার্টমেন্ট সেই ক্লাস নিতে আসবেন। আমরা খুব উদ্বিগ্ন বসে আছি, নিয়ে এলেন। ক্লাস শুরুর আগে তোমাদের কয়েকটা কথা বলবো। তোমরা এখানে 3 রকম টিচারের দেখা পাবে। ওয়ান কাইন্ড, তারা অনেক জানে কিন্তু ছাত্রদের কাছে সেটাকে জানাটাকে দিতে পারেন না, কমপ্লিট হয় না সেটা। আরেক দল যারা জানেন খুবই কম কিন্তু ছাত্রদের কাছে প্রেজেন্ট করতে চায়, অনেক কিছু জানেন। থার্ড একটা ক্যাটেগরি আছে, যারা যতটুকু জানেন সেটাকে যতটা পারেন ছাত্রদের মধ্যে কনভে করে দিতে চায়। আই বিলং টু থার্ড ক্যাটেগরি, সে হেরো বললেন। সেই ভদ্রলোক আমাকে বলছেন, কথাটা শুনে প্রথমটা একটু খটকা লেগেছিল, যে একজন লোক নিজের সম্বন্ধে এরপরে গাইড করে বলছে। ক্লাসটা শেষ হওয়ার পরে বুঝেছিলাম যে কতখানি সত্যি কথাটা। যেটা জানে, যে টপিকটা পড়ালে, সেটা ওই যে ঢুকিয়ে দিলেন মাথায়, সেটা সহজে ভুলবার ছিল না। এইরকম ছিলেন এখানকার শিক্ষকদের মধ্যে অন্তত কিছু শিক্ষক, যার ভেতর দিয়ে এই এডিফিসটা, এই ডিপার্টমেন্টটা গড়ে উঠেছিল। এর থেকে যারা বেরিয়েছে, এখানকার একজন প্রাক্তনী অস্টিন এম ঘোষ, ওএনজিসির ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার। ওএনজিসি তৈরি হয়, ফার্স্ট ব্যাচ অফ জিওলজিস্ট যারা গিয়েছিল, বেশিরভাগ ছিল প্রেসিডেন্সি। এখান থেকে ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতে গিয়েছেন এখানকার প্রাক্তনীরা। লব্ধ প্রতিষ্ঠিত শিক্ষক হিসেবে নিজেদেরকে তৈরি করতে পেরেছে। এখান থেকে দেশে শুধু নয়, বিদেশেও বিভিন্ন জায়গায় শিক্ষকতা করতে গেছে, একইভাবে তারা পেয়েছে। ফলে এই যে বিরাট প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল, একটা দেশ বিদেশে একটা নাম হয়ে দাঁড়িয়েছিল প্রেসিডেন্সি কলেজ জিওলজি ডিপার্টমেন্ট। তার ভেতরে সারবস্তুটা ছিল এইটা, যে শুধু জিওলজিটা ক্লাসরুম টিচিং নয়, ইট ইজ বিল্ডিং আপ অফ এ ম্যান, সায়েন্টিফিক মেথডোলজি, সায়েন্টিফিক থিঙ্কিং, একটা চরিত্র, একটা কালচার, একটা এথিক্স, টোটাল একটা নিয়ে হচ্ছে টিচিং।
চাকরি করেছেন, ডক্টর বিনয় কুমার চক্রবর্তী মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমরা আশা করব 5-7 মিনিট সময় সবাই যাতে পাই। তবে আমি ছাত্রছাত্রীদের বলছি, তোমরা আমাদের আমন্ত্রণ জানিয়েছ, আমরা এসেছি, খুবই আনন্দিত। আর আজকে স্মৃতিচারণের অনুষ্ঠানে আমার পূর্ববর্তী যারা বললেন মাস্টারমশাইরা, এবং যে ভিডিওটি দেখলাম, তারপরে পরিবেশনের পাতে আর বিশেষ কিছু ফেলার মতো নেই। ওদের কাছ থেকে যা শুনলে আমার অনুভূতিতে আবার সেগুলো রিক্রিয়েটেড হলো, আমার নতুন ভালো পেলাম, ফিল্ড লাইফে স্বাদ পেলাম। আমাদের একটা পুরনো মূল্যবোধ, সেই মূল্যবোধ নিয়ে আমরা এগোতে পারি। অনিলবাবু যেটা বললেন, একটা হোলসাম ক্যারেক্টার, শিক্ষক হিসেবে ছাত্র হিসেবে জ্ঞান অর্জন করার একটা মানসিক যে ডিরেকশন, এটা একটা স্ক্যালার না, একটা ভেক্টর কোয়ান্টিটি। এটা বিশেষ করে সন্তর্বাবুর কাছ থেকে আমরা পেয়েছি। আমি বেশিরভাগ ডক্টর সাহার কাছেই কাজ করেছি। 1960 সালে প্রথম দিন ওই সন্তর্বাবুর দরজায় আমি দাঁড়ালাম, আমি ভর্তি হলাম। তারপরে প্রায় 4 দশক আমি রেসিডেন্সির সঙ্গে যুক্ত ছিলাম, ছাত্র, তারপরে রিসার্চ, তারপরে জার্নাল। অনিলবাবু সেখানে আর্ট সায়েন্স, তারপরে অনিলবাবু চালাতেন, সেখানেও কিছু শিক্ষা পেয়েছি। তারপরে ডক্টর সাহ মারা যাওয়ার পর বিশেষ যোগাযোগ নেই। কিন্তু এদের এই যে আজকে কথা শুনে মনে হচ্ছে এত বড় আকাশটাকে ভরলে জোছনায়। এরা যা বললেন, এরপরে একটি লোকের নামই আমার মাথায় আসে, সেই জন্যই আমি তাকে নিয়ে এসেছি এখানে, প্রফেসর সন্তোষ কুমার রায়। এখন আমি যেটুকু কাজ করছি তাতে ওনার ওই দার্জিলিং হিমালয়ের রিভার্সাল কন্টিনিউয়াস মেটামরফিসের যে পিকচারটা, ডিফরমেশনের মেটামরফিস দুটোকে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করে কাজ করা। উনি 35 সালে ওনার বয়স কত হয়? 30 নয়। 44 সালে ওনার বয়সের কত? 40 নয়। 47 সালে উনি দার্জিলিংয়ে আর পিটারনিস নাঙ্গা পর্বতে যেই রিজনাল ডিফরমেশন মেটামরফিস পিকচারে যে উনি দিয়েছিলেন, সেই অবশ্যই সেটা আজ পর্যন্ত আমরা ফলো করি। তোমাদের কাছে আমার বিনীত নিবেদন, তোমরা যদি ওরকম মেটামরফিক, রিজনাল মেটামরফিক টেরেন কাজ করো, তাহলে ডিফরমেশন মেটামরফিস দুটোতেই জ্ঞান সংগ্রহ করে নিয়ে এগোবে এবং স্যারের কাজটা আরেকটু নবীকরণ করা হবে। অনেকেই কাজ করেছেন বড় বড় লোক, এবং অনেক কিছু আজকের দিনের ধারণাতে অনেক কিছু পাল্টে গেছে। তোমরা অনেকেই স্মার্ট হতে পারো, তোমরা টাইম করে যাও, কিন্তু তোমাদের পায়ের জুতো ফিতেটা আমার এখনো বেঁধে দেওয়ার অধিকার আছে ওই কাজে। ওইটুকুনি বলে আজ আমি কিছু বলবো না। প্রফেসর সন্তোষ কুমার রায় আমার মাস্টারমশাই শুধু ছিলেন না, আমাকে ডেকে বলতেন একটা ডিম খাবে, একটা বড়া খাবে, তুমি বড় রোগা। ওই যে বলছিলেন না যে ফিলসফি অফ লাইফ শুধু বইয়ের স্ট্রাকচারাল জিওলজি বা ক্রিস্টালোগ্রাফি পড়ানো শুধু নয়, একটা হোলসাম পারসন, যে হয়তো কেউ সাধারণ ঘরের থেকে এসছে, তাকেও নিজের কাছে টেনে নেওয়া। এই যে স্যাররা বললেন, স্যাররা তো তাদেরই প্রোডাক্ট। এই যে বিখ্যাত সব যাদের নাম বললেন, অনিলবাবু নিজে, আমরা গুরুর সন্তানকেও গুরুর মতো ভাবি, তাকেও আমার নমস্কার, তার ডেডিকেশন আমি দেখেছি। নিশ্চয়ই একটা প্রোডাক্ট আসলে তার পারিপার্শ্বিক অ্যাম্বিয়েন্সের উপর নির্ভর করে। এবার আমি এইটুকু বলি, শেষ করবো, এরপরে স্লাইডটা দাও। আমি কি ওখানে যেতে পারি? কিছু আছে? স্যার 1935 সালে
পেট্রোগ্রাফি এত ভালো করতেন সেটা তো ওনারাও বললেন, আমরাও আমাদেরও করিয়েছেন। ওই 35 সালে অনেকে হয়তো ওই বই ওটা পড়ো না, এখনো পেপার লেখো এবং ওনার কাছে রেফারেন্সও দাও না অনেকে, আমি দেখি, আমি আজ পর্যন্ত সবই মোটামুটি দেখি। এত সুন্দর অ্যাকাউন্ট একটা কোয়ার্টারলি জার্নালে, 44-এ বয়স দিয়ে 47 যেমন, সেই কাজগুলো থেকে উনি বলে গিয়েছিলেন। এবং 76 সালে উনি যখন মারা গেলেন, তার আগে সাউথ ইস্ট এশিয়ার উপর একটা মেটালজি সেমিনার হয়েছিল তারপরে জিএসআই এ, যার 2 ভলিউমকে উনি এডিট করেছিলেন, হি ওয়াজ দ্য এডিটার। তার মধ্যে ওর একটা পেপার ছিল, সেই পেপারটা সিংভূম প্লাস দার্জিলিং হিমালয়ের কিছু কোরিলেশনের কথা ছিল এবং ওনার একটা খেদোক্তি ছিল। সেই খেদোক্তিটা বলার জন্যই আমি এইসব কথা বলব। উনি দার্জিলিং হিমালয়ে দেখিয়েছিলেন যে যেটা নর্মাল ওল্ড এজ থেকে ইয়াং এজ থাকে সেটা উল্টো হয়ে গেছে পিকচারটা। ওল্ড এজ, তুমি পরের স্লাইডটা দাও, তারপরে বলছি। এটা 44-এ উনি এক্সেপ্ট গার্নেট স্টরোলাইট, ওনাদের সময়কার যেরকম বলা হতো ক্লোরাইড, বায়োটাইড, গার্নেট, এখন তো তোমরা মিনারেল অ্যাসেম্বলি দিয়ে কথাবার্তা বলো, তো এরকম ছিল। এবং উনি বলেছিলেন, ধরো এই পিকচারটা দেখো, একটা মানুষ দাঁড়িয়ে আছে রাইট সাইড আপ, যেমন হয়। উনি দেখতে পেয়েছিলেন দুই পিকচারটা, এই মানুষটার আপসাইডটা, মানে কন্টিনিউয়াস পিকচার বাট রিভার্স মেটামরফোসিস। পরবর্তীকালে এখান থেকে অনেক বড় বড় কাজ হয়ে ডিএসসি, পিএইচডি অনেক হয়েছে। ওনার কাজটাকে কীরকমভাবে নেগলেক্ট করা হয়েছে, অসংখ্য থ্রাস্ট বানানো হয়েছে এবং বলা হচ্ছে ওই সিকোয়েন্সটা কাটা হয়েছে। তুমি যদি কাটো এবং বলা হয়েছে যে রাইট সাইড অফ স্ট্যাটিগ্রাফি রাখবে, প্রথমে মাথার টুকরোটা এলো, তারপরে পরের টুকরোটা এলো। তাই যদি রাইট সাইড অফ থাকে, দেখো মাথার উপরে কোমরের ভাঙাটা আসছে। তোমরা যারা একটু হয়তো মেটামরফোসিসের কাজ তারা বলবে যে এটা হচ্ছে টপ এ বি সি ডি, এর এগেইনস্টে এ পাচ্ছে, এখানে একটা হায়াটাস অবশ্যই থাকবে। এমন কোনো মেকানিজম মেটামরফোসিস রিকনস্ট্রাকশন বা রিক্রিস্টালাইজেশন হয়নি যে এটাকে আবার রিভার্ট করে নর্মাল পিকচার মেটামরফোসিস দেবে। তারপরে স্লাইডটা দাও, ওটা না, ওর আগে আরেকটা আছে, ওর পরে 3, 4, 5, 6 করো। হ্যাঁ, এটা 76 সালে উনি যখন দেখলেন, 76 সালে ছাপা হচ্ছে, 74 সালে, যে ওনার দার্জিলিংয়ে বা সিমলা হিমর সর্বত্র দেখাচ্ছে যে থ্রাস্ট কনসেপ্ট দিয়ে রিভার্সাল অফ মেটামরফোসিস হচ্ছে। আমি ডিটেলসে যাচ্ছি না, whether it was Professor Naha or Sinara or Acharya, উনি খেদোক্তি করে কি বললেন, inversion in metamorphic grades and zones has been brought about by thrusting without stratigraphic inversion. This conclusion is thrust upon us. It didn't tell you, ওনার কোনো পথ ছিল না বলা, it has been thrust upon us as the only explanation. উনি বলতে পারেননি and he died. পরের স্লাইডটা দাও, এটা নয়, আরেকটা আছে, এটাও নয়, 5-এ দাও, 5, একটা 3 ডাইমেনশনাল আছে, এই দার্জিলিং রিভার্সাল দাও। হ্যাঁ, এটা দাও। আমি কিছু কাজ করেছিলাম তাতে, দার্জিলিং ডাইরিংয়ের কনসেপ্টটা কি এরকম পেয়েছিলাম এবং ওনার কনসেপ্টে লার্জ স্কেল ফোল্ডিং এন্ড রিফোল্ডিং করে মোটামুটি একটা স্ট্র্যাটিগ্রাফি এনেছিলাম, টেকটোনিক স্ট্র্যাটিগ্রাফি এনেছিলাম। পরের স্লাইডটা দাও, বলে আমি শেষ করছি। এগুলো আমার 2000 থেকে 2009 সাল পর্যন্ত বই পেপারে বেরিয়েছে। মেইনলি প্রফেসর রায়ের কাজের বেসিক যে অবজারভেশন সেটাকে আমি ধ্রুব সত্য করে ধরেছি। আমি জীব নিয়ে তলা থেকে পাহাড় করে উপর পর্যন্ত উনি একটা মনোকুলার মাইক্রোস্কোপ, বাইনোকুলার মাইক্রোস্কোপও নয়, কয়েকটা টুবি, কয়েকটা আড়াই, আর ওনার ওই 35 সালে বিউটিফুল পেট্রোগ্রাফি তাই দিয়ে যে পিকচারটা দিয়েছিলেন সেইটাকে ধরে করেছিলাম এবং এগুলো ছাপা হয়েছে। পরবর্তীকালে লাস্টে এটা দেখাও, ওরকম আরেকটা অ্যাটেম্প হয়েছে, লাস্টে দেখাও। এটা নয়, এটা বাদ দিয়ে যাও, লাস্টে ট্রাই দাও।
এটা তোমাদের এখানকার এটা দার্জিলিং এসেছে, আমার ডায়াগ্রামটার সঙ্গে সিমিলারিটি থাকলেও এটা আমার ডিফরমেশন মেটামরফোসিস মডেল না, এটা খুব ভালো কাজ করছে। যাই হোক, শেষ করছি এই বলে, স্যারের এই যে কাজটা, এটা তোমরা একটু কাইন্ডলি পার্সু করো। ওনার সময়ে সেই 28 বছরের ভদ্রলোক, সেই 1930 সাল থেকে হয়তো 42-44 ওইটুকুনি সময় মাত্র 3টে পেপার, এবং ওই 3টে পেপারই দেশের কাগজে। এখন তোমরা বিদেশে কোনো দেশের পেপারে রেফারেন্স দাও না। আই রোড স্ট্রাকচারাল জিওলজি এডিটরকে লিখেছিলাম যে যদি ইন্ডিয়ান পেপারে ইন্ডিয়ান স্ক্রুটিনাইজারও রাখবে, এবং মেটামরফিক টেরেনে যদি তোমরা কাজ করো, ডিফরমেশন এরকম রিজনাল মেটামরফিজম নট ব্লু সিস্টেম, তাহলে ডিফরমেশন মেটামরফিজম দুটোকে দু হাতে ধরে নিয়ে একসঙ্গে কাজ করবে। আদারওয়াইজ যদি তোমরা সেলুনে যাও, বড় চুল নিয়ে যাবে, তখন তোমরা বাকি নিয়ে সিমুলেশন স্টাডি করো, চুল কাটো। আমার মতো নাক মাথায় করতে যেও না। হ্যাঁ, এনাফ অফ ইউর এভিডেন্স, দেন গো ফর মডেলিং। তোমরা ডিফরমেশনের স্টেজেস করতে পারো, ফেজেস করতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ দিনাদাকে। মফস্বল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম। পাশ করার পরেও ধারণাই ছিল না যে কোথায় পড়বো, প্রেসিডেন্সি কলেজ তো অনেক দূর। যাই হোক, ঘটনাক্রমে প্রেসিডেন্সি কলেজে সেই সময় অ্যাডমিশন টেস্ট চালু ছিল। দুটো বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছিল। একটি হলো সংখ্যাতত্ত্ব, স্ট্যাটিস্টিক্স, অন্যটি ভূবিজ্ঞান অর্থাৎ জিওলজি। দুটো লিস্টেতেই নাম ছিল, কিন্তু জিওলজিটাতে উপরের দিকে নাম ছিল। ফলে ঘটনাক্রমে জিওলজি পড়তে ঢুকে গেলাম। প্রথম ক্লাস প্রফেসর অজিত কুমার ব্যানার্জি, ইন্ট্রোডাকশন। উনি এসে প্রথমে জিজ্ঞাসা করলেন, আমরা 12-14 জন ছিলাম সেই সময় ক্লাসে, অবসর থেকে এসেছি বলে প্রথম করিডোর পেরিয়ে ঢোকাটাই খুব দুরু করে। যাই হোক, উনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রত্যেককে জিজ্ঞাসা করলেন, এক এক করে প্রত্যেককে জিজ্ঞাসা করলেন কেন জিওলজি করতে এসেছিল। আমরা সকলেই প্রায় মাথা চুল করছি, কিন্তু তাদের মধ্যে একজন খানিকটা উত্তর দিয়েছে। দুর্ভাগ্যক্রমে 1 মাস পরে সে মেডিকেল কলেজে চলে গেছে। আমরা টিকে গেলাম। হয়তো অন্য কোথাও যাওয়ার সেরকম সুযোগ আমারও হতে ছিল না, সেই জন্যও টিকে গেলাম। আরো যত দিন গেল তত বিষয়ের প্রতি খানিকটা আগ্রহ জন্মালো। সেটা যতটা নিজের না হলে ততটাই হচ্ছে মাস্টারমশাইদের সাহচর্যে, পড়ানোতে ইত্যাদি। প্রথম যে ঘটনার কথা মনে পড়ে ক্লাস হিসাবে, মিহিরবাবু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নিতেন মিনারোলজি, পেট্রোলজিতে। তো এরকম দেখিয়ে দেন, সবই করেন। তো বোধহয় আপনি আর পরীক্ষা আমাকে একটি স্লাইড দিয়েছেন, 3 সেকশন দিয়েছেন, তার মিনারোলজি দেখতে হবে। তো আমি খুব ভালো ছিল হিসাবে স্লাইডটা ভেঙে ফেলেছি। তিনি আমাকে প্রথমে তো খুব বকলেন, রাগী লোক ছিলেন, কিন্তু তারপরে আমাকে বললেন যে প্রথমে লো পাওয়ারে ফোকাস করো, তারপরে তুমি হাই পাওয়ারে যাবে। সেই শিক্ষা সারা জীবন লেগেছে। তারপরে আর কখনো মাইক্রোস্কোপে অবজেক্টিভ ওঠাতে নামাতে গিয়ে বা স্টেজ ওঠাতে নামাতে গিয়ে স্লাইড বানিয়ে। ফলে যে কথা অনিশবাবু বলে গেছেন যে শেখারও যে একটা পদ্ধতি থাকে, তবেই যে শেখাটা পাকা হয়, মুক্ত হয়, সেটা আমাদের মাথার মধ্যে ড্রিল করে দিয়েছে। অনিশবাবু নিজে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের সেই সময় উনি যেটা বললেন যে কিভাবে সঠিক বিবরণ লিখতে হয় কোনো স্পেসিমেনের, ফসিল স্পেসিমেনের। আমাদের সময় বেশিরভাগ ফসিল স্পেসিমেনই হচ্ছে ইনভার্টিব্রেট ফসিল ছিল। তো সেখানে আমাদের বেশিরভাগই আমরা প্রথম দিকে ঠিক মতো আঁকতে পারতাম না, কিন্তু উনি আমাদের ধরে ধরে প্র্যাকটিক্যাল খাতায় আঁকা দেখিয়ে দিতেন, এবং লেখাটা ঠিক না হলে পরে সঠিক করে দিতেন, এবং বারবার বলতেন এই হচ্ছে
হচ্ছে তোমার 6। এরপরে আসি যে ছাত্ররা মানে মাস্টারমশাইরা ছাত্রদের সম্পর্কে কতটা দরদি ছিলেন। আমাদের পার্টনার পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা আশুতোষ কলেজে সিট পড়েছে। তো সেদিন আবার যে কোনো কারণেই হোক বাংলা বন্ধ ছিল। আমাদের এক সহপাঠী শুভঙ্কর, আমরা সকলেই পৌঁছেছি কম বেশি একটু আগে পরে, পরীক্ষার সময়ের পরেও দু একজন পৌঁছেছে, কিন্তু যেহেতু সকলেই পৌঁছায়নি আমরা ঠিক করলাম যে আমরা সবাই না পৌঁছালে পরীক্ষা দেবো। শুভঙ্কর কোনোভাবেই সেদিন পৌঁছাতে পারে। তো এখন যিনি পরীক্ষক ছিলেন ওই সেন্টারে, তিনি আমাদের উপর খুব রেগে গেলেন, খুব ক্ষিপ্ত হলেন, বললেন যে তোমরা কি করে পরীক্ষা দেওয়া এর পরে আমরা দেখবো। আমরা কি করবো কাজুমাজু মুখে খানিক পরে একজন প্রফেসর অজিত কুমার শাহর সঙ্গে যোগাযোগ করলেন। তো আমরা বললাম স্যার আমাদের এরকম হবে, আমাদের পরীক্ষা কি তাহলে নষ্ট হয়ে যাবে? উনি বললেন যে তোমরা যে যাও পরে কথা বলবো। তো উনি হয়তো অন্য সাধারণ করে শিক্ষক হলে বলে তোমরা পরীক্ষা দিলেন না কেন, কিন্তু উনি আমাদের আশ্বাস দিলেন যাতে আমরা ঠিক মতো পরীক্ষাটা দিতে পারি এবং সেই ব্যবস্থা উনি করেছেন। এতটাই দরদ ছিল তার ছাত্রদের জন্য। বিএসসি পাস করার পরে যাতায়াতের সুবিধার জন্য আমি সায়েন্স কলেজে, কালীগঞ্জ সায়েন্স কলেজে ভর্তি হয়েছিলাম মাস্টার ডিগ্রি। এখানে কখনো যাতায়াত ছিল, কারণ অজিত বাবু কখনো আমাদের ক্লাস নিতেন এবং ওর ক্লাস করার জন্য আমরা কালীগঞ্জ সায়েন্স কলেজ থেকে প্রেসিডেন্সি কলেজে সপ্তাহে একদিন আসতাম। ধ্রুববাবু আমাদের সেকেন্ড ইয়ারের ফিল্ডে নিয়ে গিয়েছিলেন। ফার্স্ট ইয়ারের ফিল্ডে ছিলেন গৌরীবাবু, গৌরীশঙ্কর ঘটক, অধ্যাপক গৌরীশঙ্কর ঘটক এবং অনিল বাবু। মাইথন ল্যাবের কাছে আমরা ছিলাম। সেই আমাদের প্রথম পাথর চেনা, পাথর দেখার, মানে হ্যান্ড স্পেসিমেনে নয়, সত্যিকারের আউটক্রপে দেখা, চেনা এবং শেখার এবং একটা পাথরের সঙ্গে অন্য পাথরের কি সম্পর্ক, সেইটার প্রথম পার্টটা কিন্তু অনিল বাবু এবং গৌরীশঙ্কর বাবু আমাদের শিখিয়েছিলেন। সেই শেখা আজও ভুলিনি এবং যতটা পেরেছি নিজের কর্মজীবনে আমি রেগুলার পড়াই না সেই অর্থে, যেরকম আমার মাস্টারমশাইরা পড়ান বা তাদের, আমি যেটা বলেছিলাম তাদের অভিজ্ঞতা ঝুলি অনেক লম্বা আমার থেকে, কিন্তু যারা আমার সংস্পর্শে এসছে তাদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করেছি। সেই শিক্ষাটাও কিন্তু আমার মাস্টারমশাইদের কাছেই পাওয়া। সবশেষে মাস্টারমশাইদের প্রতি আমার প্রণাম জানাই। আর একটা কথা বোধহয় বলি যে আমরা ধারাটা কতটা বজায় রাখতে পেরেছি প্রেসিডেন্সি কলেজের কাছে। কলেজ এখন বিশ্ববিদ্যালয় হয়েছে। এটা ঘটনা যে আমাদের ওখানে, আমি কর্মসূত্রে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে চাকরি করি, সেখানে যারা গবেষণা করতে আসে তাদের মধ্যে কিছু কিছু ছেলে মেয়ে অবশ্যই প্রেসিডেন্সি কলেজ থেকে আসে এবং তাদের কোয়ালিটি দিয়ে যদি এখানকার টিচিং কোয়ালিটি বিচার করি, আমার মনে হয় না যে কোথাও খামতি আছে। আমাদের সময়ও 15-20 জনের ভেতরে হয়তো 20% ছেলে খুবই ভালো ছিল, বাকিরা হয়তো অ্যাভারেজ, খারাপ কেউ ছিল। এখনো তা, এবং এখনো যারা এখানকার গ্র্যাজুয়েট হচ্ছে গত 10 বছরে যদি আমি ভাবি, তাহলে পরে তারা কিন্তু সত্যি দেশে বিদেশে সর্বত্রই সুপ্রতিষ্ঠিত হচ্ছে, সর্বত্রই নাম করাচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে আমি অন্তত সুখের সঙ্গে বলতে পারি যে প্রেসিডেন্সি কলেজের ভূতত্ত্ব বিভাগ তার প্রাচীন ধারা বজায় রেখেছে। আরেকবার বর্তমান ছাত্রদের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দিলীপদা। এরপরে যাকে আমরা অনুরোধ করব, তিনি আমাদের বিভাগের বর্তমান গবেষণা এবং পঠন পাঠনের উপদেষ্টা মন্ডলীর একজন প্রধান উপদেষ্টা। তার সুচিন্তিত মতামত এবং তার পথ নির্দেশে আমরা আমাদের ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে চলেছি। তিনি আমাদের তাপস দা, অধ্যাপক তাপস ভট্টাচার্য।
বিগ মাউথ। এখন একটু ভয় ভয় বলছি, তবে একটা জোর আছে, এখন আর ছাত্র নই, কাজ থেকে বার করা যাবে না, রিটায়ার করে গেছি, চাকরি ছাড়িয়ে দেওয়া যাবে না। জয়দীপ বাবু যা বললেন তাতে একটু নার্ভাস হয়ে গিয়েছি। আমি নাকি যারা পথ নির্দেশ করেন তাই সেই সব একটা গ্রুপের মেম্বার। আমি একান্ত আবেদন করবো যারা এখন ছাত্রছাত্রী রয়েছেন, আমি যা বলবো সেদিকে যেন কোনো নির্দেশিকা না নেন। আমার জীবনের অনেক পথ নির্দেশ আমি এই বিভাগের মাস্টারমশাইদের কাছ থেকে পেয়েছি। হয়তো আমি যোগ্য নয় বলে তারা আমাকে কোনোদিন মুখে বলেনি যে তুমি এটা করো, কিন্তু ইচ্ছায় ও অনিচ্ছায় ও দীর্ঘদিন ফিল্ডে থাকার পরে, এটাকে পাওয়ার অবজারভেশন বলে, সেটা খানিকটা রক্ত করেছিলাম। তাই থেকে আমি তাদের জীবনের দৃষ্টান্তটাকে অনুসরণ করার চেষ্টা করেছি। সফল যে হয়নি সেটা তো আপনারা সবাই বুঝতে পারেন, তারা খেয়ে তারা কোথায় রয়েছেন, আমি কোথায় রয়েছি। আমার এই বিভাগের সম্বন্ধে স্মৃতি, সেই স্মৃতিটা বেশিরভাগই খানিকটা ছেলে মানুষই। মানে মাস্টারমশাইরা কিরম ভাবে আমাদের বিভাগে ফেলেছেন, আমরা তাদের কিরম ভাবে বিভাগে ফেলার চেষ্টা করে মনে করেছি সার্থক হয়েছি, তারা আড়ালে এসেছে, আজ আগে ঠিক আছে। সন্তোষ বাবুর কাছে পড়ার সৌভাগ্য হয়নি, শ্রদ্ধেয় শ্রী অনিশ রায় মহাশয়ের কাছে শিখেছি। উনি আমাদের প্যালিওলজি প্র্যাকটিক্যাল করাতেন, তার অনেক ঘটনা আছে। মাস্টারমশাইদের লাঞ্চ খাওয়াটা আমরা দেখতাম লুকিয়ে। অনিশবাবু এখনকার পার্লারের পেছনে একটা খুব উঁচু সিটিং ঘরে বসতেন এবং এনারা টিফিন খেতেন। আমরা তখন ফার্স্ট ইয়ার নয়, সেকেন্ড ইয়ারে বোধহয় প্যালিওলজি ছিল বিএসসি তে। আমাদের মধ্যে একটা আলোচনা সভা বসলো যে অনিশবাবুর কি নামটা গিনেস বুকে উঠবে। বিষয়বস্তুটা কি, তার আগে তখন তো এরকম রাস্তায় রাস্তায় রোল করানো ছিল না, রোল ব্যাপারটাই লোকে জানতো না। হঠাৎ যারা একটুখানি অ্যাডভান্স ছিল তারা রক অ্যান্ড রোল বলতো। আমিও তো আমার জীবনে প্রথম দেখি রোল কি। অনিশবাবু লাঞ্চ নিয়ে আসতেন, রুটিটার ভেতরে তরকারিটা লাগিয়ে রোল করা থাকতো, এবং আমাদের সবসময় একটা সন্দেহ হতো ভেতরের তরকারিটা কি। অসম্ভব পরিষ্কার মানুষ, ওইরকম একটা লাঞ্চ খেলে হাত ধুতে হতো না। তখন আমরা ভাবলাম এটা কি নিজাম নেবে না অনিশবাবু নেবে। আমাদের মধ্যে আমাদের অনেক বেশি বিচক্ষণ লোকেরা ছিল, তারা বললেন দাঁড়া, এটা একবার ধ্রুবকে জিজ্ঞেস করে নিতে হবে যে উনি ওটা আগেই করে ফেলেছেন কিনা। অনিশবাবুর ক্লাসেতে শিখে যেতেন, বলতেন না। আমাদের একজন ছাত্র, সে এখন পরে বিরাট বিখ্যাত হয়েছে, আমাদের সহপাঠী, তার একটু খোলামেলা স্বভাব ছিল। উঁচু যে টেবিলটা যেখানে বসে আমরা আজকে খেলাম, যেটার উপরে রেখে ও সেখানের উপরে উঠে পা মুড়ে বসে আছে। অনিশবাবু রেগে গিয়েছেন, আমরা রাগিনি কি হয়, অনিশবাবুকে বললেন। আমি জানি না অনিশবাবুর মনে আছে কিনা, তখন ছাত্রদের মধ্যে একজন বললো স্যার ওকে আপনি মেঝেতে বসিয়ে দিন, অ্যাভারেজ করলে ওটা টুল হয়ে যাবে। তা এই ছিল আমাদের সঙ্গে মাস্টারমশাইদের সম্পর্ক। এখন অনিশবাবুর বয়স অল্প ছিল, আমরাও পেয়ে বুঝতাম, বলতেন না, ভীষণ ভালোবাসতেন। অনেক কাহিনী আছে। অনিশবাবুর জন্য আমার 1 বছর পড়াশোনা দিতে গিয়েছিল, আমি পরীক্ষাটা অগ্রগতি গেছিলাম। অনিশবাবু আমায় বুঝিয়ে ভয় দেখিয়ে পরীক্ষায় বসিয়েছিলেন, সেগুলোর অনেকটা ঘটনা আছে। মিহিরবাবুর কথা দিলীপবাবু বলে গেলেন, খুব ভয় পেতাম। আমার জীবনের প্রথম জিওলজি ক্লাসে দেখলাম একজন সাহেবদের মতো দেখতে নয়, কিন্তু আগে কোনোদিন সাহেব দেখিনি, কিন্তু আচার আচরণ দেখে বুঝলাম তো চাষর সাহেব। ঝড়ের প্রতিটি ইংরেজি বলে গেলেন। একটা জিনিস শিখলাম, পেট্রোলজিতে পেট্রোলিয়ামের কোনো গন্ধ নেই। আমরা বললাম যে বিরাট পণ্ডিত, যা বললেন তা যদি বুঝতে পারলাম না তাহলে হবে। খুব গভীর লোক ছিলেন, প্রচুর জিনিস শিখেছি। একটা ঘটনা মনে পড়ছে, বিএসসি পরীক্ষায় আমাদের পেট্রোলজি প্র্যাকটিক্যাল ছিল, এবং আমার থেকে সংক্রমিত হয়েছে কিনা জানি না, অধিকাংশ ছাত্রের ভয় শুরু হলো পাথর যদি কালো হয় এবং তাতে যদি আমি গ্রেন সাইজ না বুঝতে পারি তাহলে খুব গন্ডগোলের পাথর। অতএব হলোটা কি, আমরা 4-5 জন, তখন এরকম ছিল না, বিল্ডিং এর
ওই করিডরটাতে এখন যে ঘরে হেড বসেন সেই ঘর থেকে বাঁ দিকে গেলে যে করিডরটা, সেই করিডোরে দুধের র্যাকেতে পাথর থাকতো, মানে মানধাতার বাবার আমলের পাথরও সেখানে ছিল, এবং কিছু কিছু ট্রেন তলায় চক দিয়ে লেখা থাকতো। আমরা একটা করে পাথর তুলছি আর দাঁড়িয়েছি, কোন মাস্টারমশাই আসবেন, প্র্যাকটিক্যালি কারফিউর মতন হয়ে গেল। কোন লোক আর করিডোরে যাচ্ছে না, কে স্যারে নাকি পাথর। এখন বুঝতে পারি এটা খুব অন্যায় করতাম। তখন মনে হল উপায় নেই, ডক্টর সাহা আসছে, খুব ভয় পেতাম ডক্টর সাহাকে। ডক্টর সাহা বকরি না দিলে মানুষ হওয়া যায় না, লোকে বলতো। ডক্টর সাহা গেলাম, ডক্টর সাহা এমন অভ্যেস হয়ে গেছে ওনাকে লিমিট করে, আমি চেষ্টা করবো যাতে সেটা না করে ফেলি। তো ওনাকে বলা হলে উনি দেখবেন একটা কিছু না বলে বললেন, তোমরা দেখছি সারা ভারতকে মুখস্থ করে ফেলতে চাইছে, মানে সারা ভারতে পাথর ছিল। আর একটা পাথর নেওয়া হলো, কেউ নেই করিডোরে, কারফিউ, ডক্টর সাহা চলে গেছেন। করিডোরের ভেতর দিকে একটা ঘরে মিহিরবাবু বসতেন, সবসময় একটা টেবিল লাগছে। আমরা গেলাম, উনি খুব হাসি হাসি সঙ্গে তাকালেন, স্যার একটা পাথর। উনি বললেন হ্যাঁ কি পাথর, মানে আমরা সুযোগ দিচ্ছিলাম যাতে না বলতে না পারে, পাথরটা দিয়ে রাখা হলো। উনি আমাদের দিকে তাকালেন, ওনার একটা অভ্যেস ছিল চশমাটা খুলে পাথরটাকে দেখতেন। উনি চশমাটা সব খুললেন, পাথরটা দেখে বললেন, হাসলেন। আমরা তো না ছোট বাংলা বলতেই হবে। উনি বললেন কি আনতে চাও? স্যার পাথরটা কি আছে? এবারে চাষের মজা করে পাথরটা কোথা থেকে পেলে? আমার ওখান থেকে। না না না, কোন র্যাকে ছিল? র্যাকের তলায় চক দিয়ে কিছু রেখেছিল না? তারপরে আমরা উভয় পক্ষই উভয়ের দিকে খানিকক্ষণ তাকে দুজনই হেসে ফেললাম। উনি পাথরটাকে মনে করতে পারছেন না, কারণ সম্ভাবনা সেটা করা, এবং আমরা বুঝতে পারলাম যে আমরা যা মনে করছি সেটা ঠিক নয়। একটা যেখান থেকে মানে রেল লাইন থেকে পাথর তুলে নিয়ে এসে যদি বলি এটা কি, সেরকম হয়ে যাবে। তা আমি দেখলাম পরে বুঝতে পারি যে এইরকম ভাবে যেটাকে আমরা তথাকথিত ভাবে বলি যে আমরা মাস্টারমশাইদের অপদস্থ করছি, সেই প্রবৃত্তি আমাদের ছিল না, এবং মাস্টারমশাইরাও সেরকম ভাবে কোনোদিন এটার প্রতি প্রতিক্রিয়া দেখান দিত। আর আরেকজনের কথা আমার খুব মনে পড়ছে, লক্ষ্মীদা, যার কথা নিষ্বাবুরা বলতে পারবেন। আমাদের সময় এমএসসি থিসিস করার সময় আমরা আমাদের রকেট থিম সেকশন নিজেরা করতাম। লক্ষ্মীদার মতো ওরকম ম্যাজিক্যাল এবিলিটি টু মেক থিন সেকশনস আমি পৃথিবী ঘুরে কোথাও দেখতে পাইনি। লক্ষ্মীদাকে একটা কাদা এনে দিলে উনি থিন সেকশন করে দিতে পারতেন, এবং আমার থিসিসের জন্য উনি আমাকে যে থিন সেকশন করে দিয়েছিলেন সেগুলো জানলার কাছ থেকে করা হয়েছিল, কারণ অত বড় গ্লাস লাইট পাওয়া যেত না। তা আমরা থিন সেকশন করছি, লক্ষ্মীদার সন্ধ্যেবেলায় উনি এখানেই থাকতেন, সারাদিন কাটাতেন। ডক্টর সাহা পর্যন্ত লক্ষ্মীদার সঙ্গে খুব ভালোভাবে কথা বলতেন, মানে বলতেন না। সন্ধ্যেবেলাতে সব ক্লাস টাস হয়ে যাওয়া মানে থিন সেকশন করছি, লক্ষ্মীদা মশা কামড় খেতে খেতে প্যারালারের পেছনে ওল্ড লেকচার থিয়েটারের পেছনে একটা রকম ল্যাব ছিল, সেখানে কাজ করছে। রোজিদা বাড়ি যাবে, সত্যি তো তখন 8:30 বাজে। রোজিদা এসে বলতে একটু নাকে সরে বলতেন, স্যারেরা কি আপনারা একেলা এখানে থাকবেন না? কেন? হেমবাবুর ভূত আছে। আমাদের অবস্থা, আমরা তখন বাংলায় প্রায় বিদ্রোহের পরে 3 বছর পুলিশকে পর্যন্ত লোকে ভয় পেত না, ভূতের ভয় আমাদের ছিল না। প্রতিটা ওখানে চলে গেলেন, 8 ঘন্টা পরে বললেন, স্যার সাহাবাবু বললেন, ব্যাস। সাহাবাবু ভূতের ছবি প্রচার হচ্ছিলেন, আমরা সঙ্গে সঙ্গে বার্তারি গুটিয়ে চলে গেলাম। এখানকার অনেক মাস্টারমশাইয়ের সঙ্গে আমার অনেক দিন ধরে ফিল্ডে কাটানোর সৌভাগ্য হয়েছে। ফিল্ডের অনেক ঘটনা মনে পড়ে যাচ্ছে। তা একটা ছোট ঘটনা বলি। আমি তখন মাস 2 রাজস্থানের বেওয়ার বলে একটা জায়গা থেকে ঘন্টা 1.5 বাস ড্রাইভ দূরে ফিট করছি। এখন যারা বেওয়ার গিয়েছেন, তখনকার বেওয়ার 1980s এর বেওয়ারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইটস এ স্মল সিটি ভিলেজ, কিছু ছিল না। আমি যে জায়গায় থাকতাম সেই জায়গায় সকালবেলা একটা বাস যেত, ফিরত, আবার বিকেলবেলা একটা বাস যেত, ফিরত। সেই বেওয়ারের কাছে আমি অনেক জায়গায় ক্যাম্প করে করেছিলাম। চিঠিপত্র ছাড়া তখন যোগাযোগ ছিল না। মাস্টারমশাই বললেন যে আমি অমুকের ফিল্ড থেকে ফেরার জন্য বেওয়ার থেকে ট্রেন ধরবো, মানে কেউ ওকে বেওয়ারে ড্রপ করে দিয়ে সম্ভবত জেনারেল সার্চ অফ ইন্ডিয়া, তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে বেওয়ার স্টেশনে এসে দেখা করো। আমি তো সামনে দেখি, তখন আমার প্রায় 2 মাস হয়ে গেছে, টাকা ফুরিয়ে এসছে, সব জায়গায় 2 মাস ফিল্ডে থাকতে যায়, চেহারা হাব ভাব সবকিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। আমি বেওয়ার স্টেশনে গিয়ে আমার পাথরের ঝোলা কাঁধে নিয়ে
খুব সুসজ্জিত একদম পাক্কা সাহেব একজন ভদ্রলোক বসে আছে ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মের ওপরে বেঞ্চিতে, তার পাশে একটা, তখন আমাদের দেশে রুকস্যাক ওয়ারস্যাক পাওয়া যেত না, ওই ফিরে যাওয়ার জিনিস পাওয়া যেত, ওনার একটা একদম বিদেশি রাকস্যাক রয়েছে বসে রয়েছে। এবং আমার যদি মেমোরি খুব ফেল না পারে, উনি একটা মোটা বই পড়ছেন, তার কভারে লেখা ছিল চ্যান্সেলার কনস্পিরেসি লুডলভ। আমি ওনার কাছে গেলাম, উনি বসে আছেন বেঞ্চের পাশে, তার ব্যাকপ্যাক রয়েছে, আমি গিয়ে তাকে নমস্কার করলাম। উনি বই থেকে মুখটা তুলে একটু বিরক্ত হয়ে আবার পড়তে শুরু করে দিলেন। আমি বলবোটা কি, উনি কি আমাকে 1.5 মাস 2 মাসে ভুলে গেলেন নাকি? আমি আবার বললাম স্যার, উনি আমার থেকে তাকে খুব বিরক্ত হলেন, তখন আমি চলে গেলাম। তারপর আমার বললাম, তখন আমার রোগ চেপে গেল। আমি একটা পুরো দিন ফিল্ড ওয়ার্ক ক্লাস করে সকালবেলা এসছি, সন্ধ্যাবেলা ফিল্ড এই নিয়ে গেলেন। আমি গিয়ে বললাম স্যার, আপনি কি দাদু ভট্টাচার্যকে চিনতে পারছেন না? ভদ্রলোক তখন বললেন, তুমি যদি জীবনে কোনোদিন মাথায় পাগড়ি করে আর এরকম বড় গোপ নিয়ে আসো, তোমার মুখ দেখবো না। সেই সব মাস্টারমশাইদের সঙ্গে আমার ইন্টারাকশন সত্যি খুব মধুর স্মৃতি। দেখুন, লেখাপড়া তো প্রত্যেক মানুষই শেখে, এবং তার উপরে কিভাবে তাকে পথ নির্দেশ করা হয়েছে তার উপরে সবকিছু নির্ভর করে। আমি আমার একটা শিক্ষক জীবনের ছোট্ট ঘটনা বলি। আমাকে বেশ কয়েক জায়গায় পড়াতে হয়েছে জীবিকার জন্য। একটা জায়গায় পড়াতে আমাকে ইনভাইট করা হলো। আমার তখনও খেতাবি শিক্ষা হচ্ছে, আমি নাকি স্ট্রাকচারাল জিওলজি করি বা টেকটনিক্স একটু করি। আমি যেখানে পড়াতে গেলাম সেখানে আমি স্ট্রাকচারাল জিওলজি পড়াচ্ছি। তারপর একজন বললাম, আমার এরকম মিনারোলজি কোনো মাস্টারমশাই নেই, একটা কোর্স অফার করা দরকার, ইউনিভার্সিটি এক্সপ্লেন করছে, তুমি একটু পড়িয়ে দেবে? আমরা পড়িয়ে দেবো। হিস্টোগ্রাফিটা আমাদের ডিপার্টমেন্ট আমাদের খুব ভালো শিখিয়েছিল। গৌরীবাবু অসাধারণ শিখিয়েছিলেন মর্ফোলজিক্যাল হিস্টোগ্রাফি। আমি এখনো ভালো করে ভাবলে দেখতে পারি যে উনি এরকম হাতটাকে স্ফিয়ার অফ প্রজেকশন করে বোঝাচ্ছেন, এবং আমি এখন একদম 3D-তে সেটা দেখতে পাই। যত আমার কাছে নিউরোলজি পড়ানোর খুব ব্যাপার ছিল না। ব্যাপারটা এমন জায়গায় গিয়ে দাঁড়ালো, এবং আমাকে বলা হলো যে তুমি এগুলো বললে কি করে? আমার তথাকথিত গবেষণা বা কিছু কাজ স্ট্রাকচারাল টেকটনিক্স নিয়ে। আমি বললাম যে আমি খুব লাকি, আমার মাস্টারমশাইটা পড়িয়েছিলেন, কলেজের নাম বলেছিলাম। কলেজের হেড একদিন ব্রেকিং অল নর্মস আমার ঘরে এলেন। জেনারেলি কলেজ কেউ কাউকে পরোয়া করে না, যে যার নিজের মতো কাজ করে। এসব বলে তাও তোমার সঙ্গে একটা কথা আছে, আর কি তুমি কি একটুখানি প্রিন্সিপালস অফ স্ট্যাটিস্টিক্স পড়িয়ে দেবে? আমি ভেবেছি। উনি বললেন, না, আমার মনে হচ্ছে তুমি ওই কলেজ থেকে এটাও শিখে এসেছো। আমি একটা কন্ডিশন দিলাম, আমি এই সূত্রে পড়াবো, আমাকে একটা ফিল্ড ট্রিপ লিড করতে দেওয়া হবে, এবং সেই ফিল্ড ট্রিপটা হবে the entire vertical section of Grand Canyon, which is 1 mile vertical section. 8000 ফুট থেকে 3000 ফুটের যে একটু কম একটা ভার্টিক্যাল সেকশন। আমার এখনো মনে আছে ওই ভার্টিক্যাল সেকশনটা আমরা 7 দিন ধরে স্টাডি করেছিলাম। এবং আবার সেই সেখানে আবার অনিশবাবুর কথা মনে পড়ে যাচ্ছে। সিকোয়েন্সটার উপরে পার্মিয়াম দিয়ে শুরু হয়েছে, নামছি তখন ওর স্নো লাইন রয়েছে। হাত দিলাম একটা জায়গায়, একটা এত বড় প্রোডাক্টাস। আমি একজনকে বললাম, দেখো এটা একটা প্রোডাক্টাস। আমার সঙ্গে একজন প্যালেন্টোলজিস্ট ছিলেন, তিনি একটা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের পিএইচডি। তিনি আমার থেকে বললেন, তুমি কি করে জানলে? বললেন, কি করবো বলুন, মাস্টারমশাইদের এখন ভয় পেতাম, 1973 সালে মুখস্থ করেছি, এখনো বলতে পারি। এইরকম ভাবে আমাদের ট্রেনিং করা হয়েছিল। এবং আমার যেটা মনে হয়, আমি একটা খুব সাধারণ স্কুলের সাধারণ ছাত্র, খুব সাধারণ মানুষ। আমি যখন বক্তৃতা, প্রেসিডেন্সি কলেজ যেমন ছাত্রদের জন্য সুবিদিত, তেমনি শিক্ষকদের জন্য জগৎজোড়া নাম। প্রতি প্রজন্মেই এমন কিছু শিক্ষক এই প্রেসিডেন্সি কলেজে এসেছিলেন যাদের কথা ছাত্ররা সারা জীবন মনে রাখে। আমাদের প্রজন্মে, মানে আমার শিক্ষকতার প্রজন্মে, আমরা তেমনই একজন শিক্ষককে পেয়েছিলাম প্রেসিডেন্সি কলেজে, যিনি প্রেসিডেন্সি কলেজের কৃতি ছাত্রও ছিলেন, এবং প্রেসিডেন্সি কলেজের জন্য যে কজন মানুষ তার সর্বস্ব সমর্পণ করেছিলেন, আমরা মনে করি তিনি তাদের মধ্যে একজন। আমি আমার অগ্রজ প্রদীপ
অধ্যাপক রবি দাশগুপ্তকে কিছু বলার জন্য থেকে 84 এই সময়টাই আমার প্রেসিডেন্সি কলেজের ছাত্র জীবন, এবং এই কটা বছরে আমার জীবনটা সব দিক দিয়ে ভীষণভাবে পাল্টে গেছে। সত্যি বলতে কি, তার আগে কখনো ভাবিনি যে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন পড়ার সুযোগ পাবো, এবং এখন ভাবলে খুব আশ্চর্য হই যে আমি কতটা সৌভাগ্যবান যে এরকম একটা বিভাগে আমি পড়তে পেরেছি। আমি বলতে পারি যে এই কলেজের সমস্ত বিভাগ মিলিয়ে আমরা যখন ছাত্র ছিলাম সব বিভাগেই অন্তত 2-3 জন স্টলার টিচার্স ছিলেন, কিন্তু জিওলজি ডিপার্টমেন্টটা সবার থেকে আলাদা ছিল, এবং এটা আমরা ভালো করে বলতে পারি যে শিক্ষক ছাত্রের যে রিলেশন, এতটা আন্তরিক রিলেশন বোধহয় অন্য কোনো ডিপার্টমেন্টে ছিল না। দু একটা এক্সেপশন হতে পারে। এখন ছাত্র হিসাবে আমি খুব সৌভাগ্যবান যে অনেক স্টলার টিচারদের কাছে পড়বার সুযোগ পেয়েছি। প্রফেসর অজিত কুমার শাহ থেকে শুরু করে এখানে উপস্থিত আছেন ধ্রুববাবু এবং অনিশবাবু, মিহিরবাবু, তারপরে একটু আগে পড়ে গেলেন, এনাদের সবার কাছে পড়ার সুযোগ পেয়েছি। কিন্তু আমার এখন যেটা মনে হয় যে তারা তাদের বিষয়টা তো আমাদের শিখিয়েছেনই, বিশেষ করে তাদের বিষয় বা বলে কি করে ডক্টর সাহেব আমাদের বহু বিষয়ে পড়িয়েছিলেন। পেট্রোলজি, জিওকেমিস্ট্রি, জিওটেকটনিক্স, অপটিক্যাল মিনারোলজি সবই পড়িয়েছিলেন। এখন ক্লাসে ঢুকলে আমার বই পড়তে হয় না, অপটিক্যাল মিনারোলজি ক্লাস পেতে গেলে একেবারে ছবির মতো ফুটে থাকে সবকিছু। কিন্তু তার চেয়ে অনেক বড় যে জিনিসটা আমি শিখেছি বলে আমার মনে হয়, সেটা ওনারা শিখিয়েছিলেন হাউ টু লার্ন, এবং সে কারণেই বোধ হয় আমি এমন একটা বিষয় নিয়ে পড়াশোনা করার সাহস পেয়েছি যেটা সেভাবে আমি ছাত্র জীবনে শিখিনি। এবং এর বাইরেও অনেক কিছু আছে। বিশেষ করে আমার কাছে প্রেসিডেন্সি কলেজ, ডিপার্টমেন্ট, এগুলো যেমন এক একটা এন্টিটি, ইনস্টিটিউটও কিন্তু আমার কাছে একটু আলাদা এন্টিটি। এই ইনস্টিটিউটের সঙ্গে আমার যোগাযোগ, আমি আমার ফার্স্ট ইয়ার বিএসসিতে পড়ি তখন থেকে। সৌমিত্র গুপ্ত তখন ছিলেন সেক্রেটারি, দামোদরের আগে রয়েছে। আমাদের ভূমিটা ছাপানো হতো চোরবাগান লেনে ফিনিক্স প্রেসে। আমাদের আগের ব্যাচের মনোজ তার তো কাছেই থাকতো, তো মনোজের দায়িত্ব ছিল সেখান থেকে প্রুফ নিয়ে আসার। একদিন সন্ধ্যেবেলা আমি হোস্টেলে, মনোজ এসে আমাকে একটা প্রুফ দিয়ে বললো যে তুই কালকে এটা একটু ডক্টর সাহায্যে দিয়ে দিস, কারণ ওর কোনো একটা কারণে ও সকালে আসতে পারবে না। আমি মানে প্রেস ব্যাপারটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তা আমি সেই রোল করা কাগজটা নিয়ে সকালবেলা স্যারের ঘরে গেলাম। স্যার বসে কাজ করছিলেন, অনেক বড় ঘর, একদিকে রিসার্চ ফেলোরা বসে ঘেরা জায়গার মধ্যে, আর একদম কোনায় জানালার সামনে স্যার বসছেন। আমি গিয়ে স্যারকে ওটা দিতেই স্যার বললেন কি? আমি বললাম স্যার এরকম প্রুফ। উনি হঠাৎ বললেন কি প্রুফ? আমি ব্যাপারটা কিছু বুঝতে পারছি। উনি কাজ করতে করতে আমাকে বললেন
এবং সেদিন থেকেই মূলত আমাদের তিনজনের একটা দায়িত্ব ছিল, আমি, মনোজ, আমার আগের ব্যাচের, আর দেবাশিস মাল। আমরা প্রতি বছর ভূমিতার ফুট দেখতাম এবং ইনিশিয়ালি এই জিনিসটা আমাদের ডক্টর শাহ শিখিয়েছিলেন। পরবর্তীকালে আরো পরিমার্জনা হয়েছিল অনিলবাবুর হাতে, কারণ ডক্টর শাহের কাছে সবসময় আমরা যেতে সাহস পেতাম না। অনিলবাবু আমাদের ওগুলো আরো ভালোভাবে কিভাবে এডিটিং করা হয়, কিভাবে লেআউট তৈরি করা হয়, এগুলো শিখিয়েছিলেন। অনিলবাবু আমাকে সঙ্গে করে রেডিয়ান প্রসেসে নিয়ে গেছিলেন। তখন ব্লক প্রিন্টিং হতো। লাইন ব্লক এবং হাফ টোন ব্লকের কি ডিফারেন্স, কিভাবে ব্লকের সাইজ ঠিক করা হয়, এগুলো কিন্তু উনি আমার হাতে ধরে শিখিয়েছিলেন আমাদের। এখানে যে ইনস্টিটিউটের লোগোটা জল হচ্ছে, তার একটা ছোট ব্যাকগ্রাউন্ড আছে। লোগোটা অনেক পুরোনো, বহু বছর আগে যাও আঁকা। প্লাটিনাম জুবিলির সময় একটা বিশেষ এমফাসিস দেওয়া হয়েছিল। তা পুরোনো ভূমিতা থাকতো অনিশবাবুর আলমারিতে, উনি অনেকগুলো ভূমিতা বের করলেন, কারণ এই লোগোর ব্লকটা তখন নষ্ট হয়ে গেছে, নতুন করে আঁকতে হবে। সবচেয়ে ভালো যে লোগোটা বেরোলো সেটা দেখা গেল সেটা একটা ডিফেক্ট আছে, হাতুড়িটা বাঁ হাতে। এবং দায়িত্বটা পড়েছিল দেবাশিস মালের উপরে, কারণ সে খুবই ভালো আর্টিস্ট এবং রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া। এই লোগোটা যদি আমি ভুল না করি, সেই লোগোটাই চলে আসছে। প্রথম ব্লকটা কিন্তু যখন তৈরি করা হয়েছিল সেটা ড্র করেছিল দেবাশিস মান। সেই জন্য ঠিক জিওলজির বাইরেও অনেক কিছু শিখেছি ডিপার্টমেন্ট থেকে। আরেকজনের কথা আমি একটু শেয়ার করতে চাই, যার উল্লেখ একটু আগে তাপসদা করে আছে। আমি জীবনে অনেক মানুষের কাছে অনেক কিছু শিখেছি, সেরকম একজন মানুষ হচ্ছে লক্ষ্মীদা। লক্ষ্মীদা, আমি যদি ভুল না করি, লক্ষ্মীদা বোধহয় টিপসই দিত। কিন্তু শিক্ষক বলতে কি জিনিস আমি আজকে দাঁড়িয়ে বলছি, লক্ষ্মীদার মতো শিক্ষক খুব কম আছে। আমাদের কসিং প্রোগ্রামে ধ্রুববাবু আমাদের নিয়ে গেছিলেন, দুটো ভাগ করা হয়েছিল, একদল ব্লক তৈরি করবে আর একদল থিন সেকশন করবে। ধ্রুববাবু আমাদের নিয়ে গিয়ে লক্ষ্মীদার কাছে হ্যান্ড ওভার করে দেবেন। লক্ষ্মীদা প্রথম আমাদের শিখিয়েছিল কত রকমের পাথর হয় এবং কিভাবে কানাডা ভাষা ভালো এবং খারাপ সেটা বিচার করে। একটা মানুষ একটা জিনিসকে কত গভীরভাবে শিখলে এবং যার কোনো ফর্মাল এডুকেশন নেই, সে অত নিখুঁতভাবে কাউকে শেখাতে পারে। এবং আমি হঠাৎ করে বলতে পারি, আমরা সেদিন যেটা শিখেছিলাম, আমি এখনো থিন সেকশনের ব্যাপারে যে কোনো লোককে চ্যালেঞ্জ করতে পারি। এবং লক্ষ্মীদা থিন সেকশন ব্যাপারটাই কিন্তু একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল। আমার একটা খুব ইচ্ছে ছিল, প্রদুলবাবুর কাছে কতগুলো থিন সেকশন ছিল, তাপসদা যে মেনশন করছিল সেরকম একদম জানলার যে এত বড় কাঁচ হয়, সেই কাঁচে তৈরি করা স্ট্রাকচারের। আমি প্রদুলবাবুকে বলেছিলাম, আপনি আমাকে দুটো থিন সেকশন দিন, আমি মিউজিয়ামে রাখবো। ইনসিডেন্টালি সেদিন গৌতম মিত্র এসেছিলেন, রচেস্টার ইউনিভার্সিটি। গৌতম মিত্র প্রদুলবাবুকে বলেছিলেন, গৌতম মিত্র হচ্ছে আনন্দবাবুদের ব্যাটসম্যান এবং বিশ্ববিখ্যাত স্ট্রাকচারাল জিওলজিস্ট এবং শিক্ষক। উনি বলেছিলেন যে আমি অনেক ল্যাবরেটরি দেখেছি, এতে এই পারফেকশন থিন সেকশন দেখি। সেই লক্ষ্মীদার কাছে আমরা থিন সেকশন শিখেছিলাম এবং লক্ষ্মীদার তিনি অনেক প্রবাদ আছে। তার আরেকটা ছোট্ট গল্প বলে শেষ করবো। সিনিয়রদের কাছে শুনেছিলাম লক্ষ্মীদার সব পাথর ছিল। একদিন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, পোস্ট গ্রাজুয়েশন ক্লাসটা নিচ্ছেন ডক্টর শাহ মিহিরবাবু, হ্যান্ড স্পেশালিস্ট। ডক্টর শাহ মিহিরবাবু কখনো একসঙ্গে ক্লাসে থাকতেন না, খানিকক্ষণ ডক্টর শাহ থাকতেন, খানিকক্ষণ মিহিরবাবু থাকতেন। তো এরকম হ্যান্ড স্পেশালিস্ট দেওয়া হয়েছে। আমাদের সুজিত মৌলিক বলে আমার ক্লাসমেট, তার কাছে একটা সায়ানাইট, নেফিলিন সায়ানাইট। তা সুজিত সেটা করছিল, স্যার ডক্টর শাহ এসেছেন, এসে সুজিতের সঙ্গে বলছে কি করলে, চেক টেক করে উনি চলে গেছেন।
মীরবাবু এসেছেন। মীরবাবু এসে ওটা দেখে সুজিতকে বললেন যে না, এটা পুরো ঠিক হয়নি, এখানে নেভিলিন আছে। তো সে নেভিলিন দেখে চলে গেছে। তারপরে আবার ডক্টর শাহ আসছে। সুজিত তখন যেহেতু ডক্টর শাহ সাইনাইড হিসাবে ভেরিফাই করে দিয়ে গেছিল, সে খুব গম্ভীর হয়ে বললো, স্যার এটার মধ্যে নেভিলিন আছে। ডক্টর শাহ বললেন যে এরকম নেভিলিন তুই কি করে চিনলে? সুজিত তখন না একটু ঘাবড়ে গেছে আর কি, কিভাবে বলবো। স্যার তখন সবাইকে সবার উদ্দেশ্যে বললেন যে নেভিলিন কি করে চেনা যায় জানো? আমি তাকিয়ে আছি। বললেন যে কখনো চাল কুমড়োর মোড়ক খেয়েছো? চাল কুমড়োর মোড়ক ভাঙলে যেরকম দেখতে হয়, নেভিলিন ঠিক সেরকম দেখতে হয়। আমি আগে বলে নিয়েছি এবং আমি পরবর্তীকালে দেখেছি সত্যি নেভিলিন এক্সাক্টলি ওরকমই দেখতে হয়। স্যার চলে যাওয়ার পরে সুজিতের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেললো যে বললো দাঁড়া একটু লক্ষ্মীদাকে জিজ্ঞেস করে আসি। সে পাথরটা নিয়ে লক্ষ্মীদার কাছে গেল, গিয়ে লক্ষ্মীদাকে বলছে যে লক্ষ্মীদা এটা কি পাথর হতে পারবে? লক্ষ্মীদা পাথরটা ঠিক হাতে এরকম ভাবে নিয়ে বললো, এটা তো কিষান নেভিলিন সায়ানাইড আছে বাবু, মীরবাবু সায়ানাইড। সুজিত জাস্ট দুটো এইটুকু করে ক্লাসে এসে চুপচাপ বসেছিল, 8 ঘন্টা কোনো কথা বলতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রবীরদা। আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছেন আমাদের প্রাক্তনীরা যে শিক্ষার গুণগত বিস্তার পরিধি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। আমার মনে হয় আমাদের নবীন প্রজন্ম নিশ্চয়ই এর থেকে অনেক কিছু আহরণ করতে পারেন। এইবার আমরা আসবো আমাদের আরেক কৃতি প্রাক্তনী ডক্টর দেবনাথ বসু। উনি দীর্ঘদিন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ছিলেন। ছাত্র হিসেবে খুবই সফল এবং ওনার প্রফেশনাল ক্যারিয়ারও খুব সফল। দেবনাথের কাছ থেকে আমরা নতুন কিছু শুনতে চাই। আমি খুবই সম্মানিত বোধ করছি এই একই স্টেজ শেয়ার করে আমাদের মাস্টারমশাইরা যাদের কাছে আমরা পড়েছি এবং অত্যন্ত সম্মানজনক সব মাস্টারমশাইরা তাদের একই পোডিয়ামে দাঁড়িয়ে আজকে ইনভিটেশন ডে টু শেয়ার সাম এক্সপিরিয়েন্সেস এন্ড রেমিনিসেন্স। আমি কি গুছিয়ে বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু যেহেতু বক্তারা distinguished lecturers-রা এত ইন্টারেস্টিংলি সব নানা রকম অ্যানেকডোটস বলে দিয়ে গেছেন, আমি সেই সূত্র ধরে কয়েকটা জিনিস বলছি। আমি বিদেশে পিএইচডি করতে গিয়ে একটা থিন সেকশনের ক্লাসে কার্বনিক পেট্রোগ্রাফি ক্লাসেতে ফ্রম ভেরি স্টলওয়ার্ড কার্বনিক পেট্রোলজিস্ট আমাদের ইউনিভার্সিটিতে ছিলেন, লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে, তখন ডক্টর ক্লাইভ মুর। ওনার ফিল্ড এরিয়া ছিল ওয়েস্ট টেক্সাসেতে ব্রাশি ক্যানিয়ন ফরমেশনেতে কিছু কার্বনেট এরিয়া থেকে মিথেন সেকশন করে আমাদের পেট্রোলজি শেখাচ্ছিলেন। সেখানেতে কিছু ফোরামিনিফেরার খুব ইন্টারেস্টিং ক্রস সেকশনস ছিল, সেগুলো উনি কিছু মানে বোঝানোর আগে যখন জেনারেলি কিছু কুইজ করছিলেন যে কেউ কিছু বলতে পারে কিনা, যেহেতু আমাদের ট্রেনিং এবং গ্রুমিং যেমন সূত্র ধরে বলছি যেরকম বলা হলো, থিন সেকশনের যে হার্ডকোর ট্রেনিং এখানে প্রেসিডেন্সি কলেজে দেওয়া হতো সেগুলো আমাদের সহজলভ্য হয়ে গেছিল মোটামুটি। আর ওখানে আমি গেছিলাম ডক্টর কমার কাছে পিএইচডি করতে প্লাস্টিক টার্বিনাইটসে, কিন্তু আমি যখন কার্বনেটেড থিন সেকশন দেখে ডক্টর মুরকে বললাম যে আমার এটা এই মনে হচ্ছে এই ফোরামিনিফেরা, তখন উনি খুব সারপ্রাইজ হয়ে গেছে। উনি জানতেন না আমি কোথা থেকে আন্ডারগ্রাজুয়েট করে এসেছি। উনি জিজ্ঞেস করলেন তখন, how do you know these things? I didn't expect Dr. Bommer's student who's doing a PhD in plastic sedimentology to be knowing that much in carbonate petrography. So thanks again. আমার সামনে বসে আছেন ডক্টর প্রফেসর অমিশ রায়। আমরা যখন এগুলো ট্রেনিং এবং টিউশন এবং প্র্যাকটিক্যাল গুলো করেছি তখন আমরা বুঝতেই পারিনি যে আমরা
কি ধরনের মাস্টারমশাইদের কাছে কিরকম ব্যাপ্তি এবং ডেপথ সবকিছু আমরা অর্জন করছি, সেগুলো পরে গিয়ে যখন ভ্যালিডেটেড হয়েছিল তখন মনে করতাম আমরা যে সত্যি আমরা কি প্রিভিলেজ ছিলাম। এই সূত্র ধরে বলা আর কি। আর একটা জিনিস, এই জিওলজি পড়তে আসার ব্যাপারে একটা ইন্টারেস্টিং অ্যানেকডোট আছে আমার নিজের লাইফের। আমি ফার্স্ট লিস্টেতে প্রেসিডেন্সি কলেজে জিওলজিতে চান্স পাইনি, আমি বিদ্যাসাগর কলেজে জিওগ্রাফিতে ভর্তি হয়েছিলাম। এবং তখন প্রায় নকিং অন সেই বছরের দুর্গাপুজো, মানে প্রেসিডেন্সি কলেজে জিওলজি পড়াটা বোধহয় হলো না, কেননা আনলাইক মেনি আদার পিপল আমি কিন্তু জিওলজিতে পড়তে চেয়েছিলাম। সেটা কেন, সেটা একবার পরের গল্পটায় বলছি। কিন্তু তখন একটা কল পেলাম, এখানে দিলীপ বাবু বলেছিলেন, আপনারা নিশ্চয়ই সবাই জানেন, অ্যালামনি অ্যাসোসিয়েশনের কর্তা দিলীপ দা। উনি আমাকে বলে রেখেছিলেন যে ভাই তুমি এত ইন্টারেস্টেড জিওলজি পড়াতে, তোমার যদি কোনো রকম মনে হয় অপরচুনিটি আছে, তুমি আমাকে পুজোর আগে এসে একবার দেখা করো। এবং দ্যাট রিয়েলি চেঞ্জড মাই লাইফ। I knocked on him and he said, হ্যাঁ একটা ভ্যাকেন্সি হয়েছে, কেউ একজন ছেড়ে লাস্ট কোথায় যাদবপুরে বা শিবপুরে চলে গেছেন, তুমি যদি চাও আসতে পারো। আমি দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ডেজ অফ মাই লাইফ। আমি জিওলজিতে ইন্ডাক্টেড হলাম, এবং ইন্টারেস্টিংলি এনাফ আই ওয়াজ দ্য লাস্ট টু বি ইন্ডাক্টেড ইন দ্যাট ব্যাচ। So interestingly enough, I ended up becoming the first boy of that batch year on year BSc এবং MSc তে। এবং এটা এই জন্য বলছি যে এই সাবজেক্টটা এমনই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, যেমন অনিশ বাবু বলছিলেন যে একজন ফিজিক্সের স্টুডেন্ট তার ঠিক ওই প্রিসাইজ সায়েন্সটা ম্যাচ করছিল না বা ফিট করছিল না ফর স্টেজ। আমার হয়তো সেরকম কিছু ব্যাপার হলো, আমি ভেবে দেখলাম অনিশ বাবু বলার পরে যে যদিও সেই স্ট্যান্ডার্ড এন্ট্রান্স এক্সামগুলোতে হয়তো আমি অত ভালো করতে পারিনি, বিকজ ইট ওয়াজ ওয়ান সাইজ ফিটস অল এক্সাম এন্ট্রান্স মডেল, যদি আমি সেকেন্ড লিস্টে পেয়েছিলাম, কিন্তু আমি ঢোকার পরেতে আই রিয়েলি শাইন ইন দ্যাট সাবজেক্ট অ্যান্ড ইট জাস্ট সুটেড মি দ্য সাবজেক্ট। জিওলজি সবার স্যুট করে না, এবং এইটা আমি বারবার বলবো মজা করে, এবং আমি একটু লিখে এনেছি যেটা আমি একটুখানি পাঠ করবো যখন তাতে বোঝা যাবে। আর এই জিওলজি পড়ার কেন আমি জিওলজি পড়তে চেয়েছিলাম, এটা খুব একটা কমন ব্যাপার নয়, এবং আমি সেটা জানি। আমাদের বাড়িতে এক সময় স্ট্যান বলে একটা ম্যাগাজিন আসতো, USIS ইনফরমেশন ডিপার্টমেন্ট থেকে। তখন ওদের SN ম্যামজি রোডেতে ওদের লাইব্রেরি ছিল। এনিওয়ে ওটা ফ্রিতে আসতো বাড়িতে, ভীষণ ভালো কোয়ালিটি পেপারেতে, টপ নচ কালার, ফুল প্রিন্ট আউট ছিল। তো সেখানে একটা ছবি আমাকে খুব ইন্ট্রিগ করেছিল ছোটবেলা স্কুলে পড়াকালীন, হাই স্কুলে পড়াকালীন। একজন একটা ভলকেনো ইরাপ্ট করছে ব্যাকগ্রাউন্ডে, ডার্ক রেড, ব্লাড রেড লাভা ইরাপ্ট করছে, প্রবাবলি সামওয়্যার ইন দ্য ইস্ট প্রবাবলি। এবং একজন কেউ মুখের মাস্ক পরে, একটা হেলমেট পরে, একদম পিওর মালবোরো ম্যানের মতন দৌড়ে সেখান থেকে স্প্রিন্ট করে ব্যাকগ্রাউন্ডে ভলকেনো ইরাপ্ট করছে। তো তখন তলায় লেখা ছিল জিওলজিস্ট ডুইং হিজ রিসার্চ ইন অ্যান্ডিয়ান ভলক্যানিক রেঞ্জেস। তখন বাড়িতে আমার বাবা একটা একাডেমিক মাইন্ডেড ছিলেন, ওনার সঙ্গে কথা বলে জানতে পারি যে জিওলজি বলে একটা এরিয়া আছে যেখানে ওয়ান ক্যান ডু আন্ডারগ্রাজুয়েট। এবং থ্যাঙ্কফুলি আমাদের লাইনেতে বাবা, কাকা, মামা, দাদা সবাই ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও বাবা স্যার যে ইফ ইউ ওয়ান্ট টু ডু জিওলজি ইউ ক্যান ডু জিওলজি। তো এটা একটা ইন্টারেস্টিং অ্যানেকডোট বললাম। যাকে আমি গুছিয়ে খুব একটা আমার অধ্যাপকদের মতন এত গুছিয়ে বলতে পারি না, কিন্তু একটা খুব ইন্টারেস্টিং, কাল রাতে আমি কলকাতার বাইরে ছিলাম একটা ভিলেজ সেটিংয়েতে। তো আমার হাতে একটু সময় ছিল, আমি তাই একটুখানি গুছিয়ে সন্ধ্যাবেলায় যখন একাই ছিলাম একটা কুড়ে ঘরে সেটিংয়েতে, নট টু ফার প্লেস ফ্রম ক্যালকাটা, তো আমি একটু গুছিয়ে লিখে এনেছিলাম, একটু পড়ে শোনাবো, যার মধ্যে একটুখানি হিউমার লেস থাকবে। So I'll read this out in English. So I represent the batch of 1988 BSc graduates. We were a strong batch of around 20 plus at onset, dwindled down to a bit below 20 by the time we started the second year. For some, neither soft nor hard rock excited them, and they left for engineering or medical the following year. Most stayed put, like myself, but not necessarily caught between a rock and a hard place, but by design. As we progressed, new terms like Darwin's reaction series and its manifestations in places as exotic as the Bushveld complex in South Africa and Stillwater complex in Montana, fossil species as esoteric as Carnita beaumonti
misspelled many a times in exams by us. But the following took the cake. Somebody in true Bong spirit personalized that exotic species as Crocodilia beautimoni. Imagine that, Carlita Beaumonti became Crocodilia beautimoni. For somebody that was taking geology as more of time pass, এবং সেই বন্ধুটির নাম আমি নেব না, ভীষণ প্রিয় এক বন্ধু, সে মোস্ট অফ দ্য টাইম আমাদের ক্যাফেটেরিয়াতে এখানেতে ক্যান্টিনেতে বসে আড্ডা মারতো, কিন্তু আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। কিন্তু এটা একটা মারাত্মক গল্প যেটা আমরা নিজেদের লাইফ টাইমে আমরা কোনোদিন বলবো না, যে Carlita Beaumonti became Crocodilia beautimoni. Much to the shock of our most respected Master Moshe Mansfeld in paleontology. Anyway, jokes aside, all this made geology a gripping subject indeed, scientifically founded, but also demanding a lot of new faculties like ability to think in 3D. It was all charming and rewarding at the end. Sincere thanks to all the stalwart Master Moshe professors we were privileged to have, like Dr. A.K. Shah, Gauri Babu, Mihir Babu, Dipankar Babu, Shushant Babu, Pradip Babu, Pradot Babu, Malay Babu, Anish Babu, Anand Babu, Ashok Babu, and Shubho Shankarda. I may have missed a few, but I apologize for that. Books that had intense academic swings to them, authored by men whose names have forever been etched in memory, like Glenhoffel Straw, Dunbar Rogers, Heinemann, and of course, Tyrrell and Billings. These were like, the last Buddha Bodhi was like our holy Bible for everybody in geology, right? Honestly, the best and the most exciting lessons were had during the field trips, along with a whole lot of fun, where friendly bonding was etched deep and experiences of a lifetime were to be had. That indeed was the top draw of being a geology graduate. সেটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ আমাদের নিজেদের সবার খুব মজার মজার experiences, philosophical takes দিয়ে এখন আমরা দেখতে পাই আমাদের রিভলিউশন শুরু লাইফের সঙ্গে সঙ্গে, কিন্তু পিওর ফান থেকে শুরু করে হার্ড কোর লাইফ লেসন্স আমরা সব কিন্তু ফিল্ড লাইফ থেকে পেয়েছি আমাদের মাস্টারমশাইদের কাছ থেকে এবং পারিপার্শ্বিক সব স্টুডেন্ট থেকে, এবং নট টু ফরগেট the support staff like Harara, Parlochida, etc. From our first year trip to the heartland of India in Madhya Pradesh during a Mahakumbh Mela, where we traveled in trains with pilgrims from all over India. Believe me, we just melted into being a real Indian, sprouting out of our respective cocoons in Bengal. There, during the first year trip, we witnessed and touched and felt the Deccan basalts, intratrachean sediments, learned how to measure the attitude of beds. The latter statement can honestly be understood by a geologist, attitude of beds. The trip ended with a side visit to the Panga diamond mine. Here a friend who literally takes challenges which seemingly is impossible, he said when told, যে এখান থেকে কোনো পাথর বাইরে নিয়ে যাওয়া যায় না, Panga diamond mine. He said, আমি পাথর নিয়ে গিয়ে দেখাবো। So a hand specimen-sized kimberlite was neatly placed literally under the floppy cricket hat over the head for all the extra cover, and the guy nonchalantly walked out under the watchful gaze of the broad-shouldered, heavily mustached security guard, himself likely a retired captain from the Chambal region. আমি আর বেশি সময় নেব না, I'm sure we're running out of time, কিন্তু আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করে যাব, কারণ এই ব্যাপারেতে আগেও আমি ডিপার্টমেন্টে কথা বলেছি এবং এটা সব দিক থেকেই বাঞ্ছনীয় এবং সবাই নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করেন, যে altogether different, I could go on, but এই একটা সামান্য ইম্পর্টেন্ট নোট দিয়ে শেষ করতে চাইছি. I would like to mention that we are in the cusp of a new era with rapidly changing times, and the students are energetic and very aware and probably more pragmatic than we were at that stage in life. I request for earnestly that the department would try and make an extra effort to link up with alumni who are spread around in the industry and academia, here and globally, to foster collaborative programs, research and similar initiatives. এটা নিয়ে কোনো ডাউট নেই, please don't read me wrong, যে আমাদের আন্ডারগ্রাজুয়েট গ্রুমিং বা মাস্টার্সের পড়াশুনো ইজ অ্যাট আ ওয়ার্ল্ড লেভেল, কিন্তু একটা জায়গাতে একটুখানি যদি কানেক্ট করা যায়
program a bit more pragmatic and industry friendly without compromising the depth and the width of the education being imparted. এটা কিন্তু স্টুডেন্টদের জন্য একটা মারাত্মক ইমপ্রুভমেন্ট হবে। And that gives the presidency students an edge in this competitive world, in parity with the great legacy of this Institute of Learning. Before I end, I just have 2 words for the students, faculty, and the department. Rock on. Thank you. অসংখ্য ধন্যবাদ দেবনাথ, অনেকদিন পরে আমরা তোমাকে পেয়েছি আমাদের মধ্যে। আমাকে মার্জনা করবেন, আমরা আমাদের সময় অনেকক্ষণই অতিক্রান্ত করেছি। মিনিট 5 সময় আমাদের হাতে আছে। যদি কোনো প্রাক্তনী যাদের আমরা আগে থেকে বলে উঠতে পারিনি, যদি কেউ বলতে চান কিছু 2 মিনিট 3 মিনিট, যদি কোনো প্রাক্তনী থেকে থাকেন রবীন কিংবা প্রবীণ, তাহলে 2 মিনিট বা 3 মিনিট আমরা তার কথা শুনতে পারি। কেউ কি আসছেন? মনে হচ্ছে কেউ প্রস্তুত নয়। এরপরে আমাদের ছাত্রছাত্রীদের একটি মনোজ্ঞ নাটক আছে। আপনারা জানেন যে আজ সকাল থেকেই ওরা কি অসম্ভব দক্ষতার সঙ্গে ওদের অনুষ্ঠানগুলি উপস্থাপন করেছে। প্রায় 2 মাস ধরে ওদের নিরলস প্রচেষ্টা। আমরা আশা করব ওদের এই নাটকটি আমরা সবাই শুনব, ওদের উৎসাহিত করব, ওদের এই প্রচেষ্টা তাহলে সফল হবে। আমাদের এই স্মৃতিচারণ এবং পুনর্মিলনের রোমন্থন এখানেই শেষ করছি। তোমার শেষের গানে রেশ নিয়ে গানে চলে এসেছি। আমরা আবার মিলিত হব। আমাদের বিভাগের সকল সদস্যর পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আমরা আশা করব আমরা এই পুনর্মিলন উৎসব আরো কাছাকাছি যাতে করতে পারি, 4 বছর অন্তর এবং পরবর্তীকালে 2 বছর অন্তর। আপনাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং আপনাদের সহযোগিতা আমাদের পাথেয় হবে। নমস্কার।